আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনারা সবাই কেমন আছেন? উম, অনেকদিন পরে লাইভে আসলাম। আসলে লাইভে তো আসতে চাই, মাঝে মধ্যে আসতে চাই, অনেক কথা বলতে চাই, কিন্তু সময়ের স্বল্পতার জন্য রমজান মাস অনেক ব্যস্ততার মাস। এই মাসটা আমাদের অনেক রুটিন মাফিক চলতে হয়। অনেক কাজ করতে হয়, কাজের ব্যস্ততা। তারপর রমজানের যে একটা ব্যস্ততা থাকে সবার মুসলিমদের মাঝে, মুসলিম উম্মার মাঝে, যে এই মাসটাকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা থাকে, কাজ করার থাকে, ইবাদত বন্দেগীর মাস। সব মিলিয়ে আমরা ঠিকঠাক মতো আসলে ওই রকম সময় দিতে পারি না। তো যাই হোক, আজকে 21 রমজান চলে গেল আমাদের জীবন থেকে। একটি বছরের, একটি মাসের, মানে 3/2 অংশ বেশি আজকে চলে গেল। আজকে আমরা 22 তারাবি পড়েছি, সম্ভবত 22 তারাবি পড়েছি, 23 তারাবি পড়েছি, যেহেতু 21 রোজা চলে গেছে। 22 রোজা তারাবি পড়েছি, 23 রোজা মেবি পড়েছি। তো যাই হোক, আপনার আজকে কথা বলবো, অনেক কথা জমে আছে। মানে অনেক দিন লাইভে আসি না, অনেক দিন আপনাদের সাথে আমার আহ, এইটা পরিকল্পনা, ভিউজটা, আমার আইডিয়াটা শেয়ার করি না। তো সময় পাই না, বিদায় করি না। তো যাই হোক, করব আজকে, কথা বলবো, অনেক কথা বলবো আজকে। মনে হয় কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দেবো আমি। তো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো আজকে, কথার বিষয়বস্তু বা আমার সাবজেক্ট হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে পলিটিক্যালি যেই হ্যাসেলটা আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যে চিফ অফিসার, সেনাপ্রধান চিফের সাথে এবং হাসনাত আবদুল্লার যে কথোপকথন বা কথাটা হয়েছে পলিটিক্যালি, যেই তাকে ডেকে নিয়ে গেছে ক্যান্টনমেন্টে 11 তারিখে, এবং সেটা কেন আপনার 21 তারিখে মিডিয়াতে হাসনাত আবদুল্লাহ গভীর রাতে একটা স্ট্যাটাস দিয়েছে, এটার পিছনে অনেক কারণ থাকতে পারে। তো যাই হোক, আমি সর্বপ্রথম যে জিনিসটা বলবো, আমি 5ই আগস্টে সারাদিন সারাদিন সমস্ত ঢাকাতে আমরা ঘুরে বেরিয়েছি। সমস্ত ঢাকাতে আমরা মানে ছাত্র জনতার উল্লাসের সাথে, দেশপ্রেমিকদের সাথে স্বৈরাচারের যে পতন হয়েছে, এই পতনের যে মানে উল্লাস, যে পতনের উল্লাসে আমরা শরিক হয়েছিলাম। যে কি পরিমাণ উচ্ছ্বসিত ছিল মানুষ, জনগণ, বাংলাদেশের প্রতিটা মানুষ। হ্যাঁ, দেখেছি রাস্তায়, রাজপথে আপনার ইকুয়ালি শুধু যে ছেলেরা বেরিয়ে আসছে এই রাজপথে, তা ব্যাপারটা এমন না। শত হাজার মানুষ, অগণিত মানুষ, আপুরা বেরিয়ে আসছে, তারপরে আন্টিরা বেরিয়ে আসছে, মেয়েরা, ছেলেরা, সমানতালে, স্টুডেন্টস, মাদ্রাসা স্টুডেন্টস, সকল শ্রেণীর মানুষ এই উদযাপন করেছে ফ্যাসিস্টের পতনের পরে, এই 5ই আগস্ট। তো ঢাকা ঢাকাতে অনেক জায়গায় ছিলাম, ঢাকাতে প্রত্যক্ষ করেছিলাম আপনার যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, যখন দেশ ছেড়ে পালিয়ে খুনি হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তখন মানে নিচ্ছিল, তখনও হয়তোবা ভারতে গিয়ে পৌঁছায় নাই, তখনও আপনার কটা বাজে, আনুমানিক 1টা 1:30টার দিকে বাজে। ওই সময়টাতে আমরা যাত্রাবাড়িতে ছিলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল আপনার একদম সম্মুখ সমরে সমরে বিশেষ করে পুলিশের সাথে যে যখন গোলাগুলি হচ্ছিল, আমার তো এক ছোট ভাই বা ফ্রেন্ড একদম কানের কাজটা গলি গেছে। তো যাই হোক, আমার ফ্রেন্ডটা ছিল, আমরা ফ্লাইওভারের উপরে ছিলাম, প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল। পুলিশ তখন আমাদের সাধারণ ভাইদেরকে, দেশপ্রেমিকদেরকে মানে গুলি করে হত্যা করেছে। তো যাই হোক, তারপর 6 তারিখে যেটা আসি, 6 তারিখে লাইভ করেছি, কথা বলেছিলাম যে আমাদের দেশের সমাধানগুলো কিভাবে হবে আমার দৃষ্টিকোণ থেকে। আমি অ্যাজ এ একজন সাধারণ জেনারেল পিপল এর মধ্যে থেকে একজন। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যেসব কথাগুলো বলেছিলাম, বিশেষ করে যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন এবং পলায়ন, এবং অল ওভার দা যে 626 জন ক্যান্টনমেন্টের আশ্রয় প্রশ্রয় থেকে ভারতে পলান, এই পরবর্তীতে 2-3টা লাইভে বা বিভিন্ন স্ট্যাটাসে বলেছি, শেখ হাসিনা পলায়নের পিছনে নিঃসন্দেহে চিফ জেনারেল দায়ী ছিল, আমাদের সেনাপ্রধান। হ্যাঁ, আমি ওইটা সেদিনও বলেছি যে দায়ী ছিল। কারণ হচ্ছে উনার উনার মাধ্যমে শেখ হাসিনা এবং দোসররা সেফ এক্সিট করেছে বাংলাদেশ থেকে। অথচ শেখ হাসিনা আওয়ামী লীগ, শেখ হাসিনার দোসররা বাংলাদেশে গত 17টি বছর, নতুন করে বলার কিছু নাই,
হ্যাঁ, একাধিকবার একাধিক মহল, একাধিক ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাই অনেক কথা বলেছে যে শেখ হাসিনার অপরাধ, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, হত্যা, খুন, আয়নাঘর থেকে শুরু করে প্রতিটা সেক্টরে শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, খুনের চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে মানুষকে নির্যাতনের চ্যাম্পিয়ন হয়েছে। রাজনৈতিক দল বিপরীত মতাদর্শের মানুষদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে শেখ হাসিনা, এটা পৃথিবীতে নজিরবিহীন। তারপরে শেখ হাসিনাকে সেফ এক্সিট করতে একটি মহল, বিশেষ করে অবশ্যই সেই মহল প্রধানদের তত্ত্বাবধানে সেনাপ্রধানই করেছে। এটা আমি তখনও বলেছি 6 তারিখে, আজকেও বলছি, ভয়ের কিছুই নেই। আমার মতো আমি আমি মনে করি আমার ভিতরে আমি 71 দেখি নাই, কিংবা 71 বিফোর যে 52 কিংবা অন্যান্য জিনিসগুলো হিস্ট্রিক্যালি আমরা হিস্ট্রি থেকে পড়ে শুনেছি বা দেখেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখেছি মানুষের দেশপ্রেম, মানুষের উন্মাদনা, দেশকে নিয়ে মানুষ, সাধারণ মানুষ কতটা ভাবে, দেশকে নিয়ে কতটা তারা মানে পজিটিভলি, হ্যাঁ, মানে দেশকে নিয়ে ভাবে। তারাই একমাত্র এই কাজগুলো করেছে, যে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং স্বৈরাচারী দোসরদের বিরুদ্ধে আজও পর্যন্ত সাধারণ জনগণ, ছাত্র জনতা লড়ে যাচ্ছে। তারা লড়ে যাচ্ছে, নানা মহল তাদেরকে পুনর্বাসন করার জন্য, নানা উচ্চপদস্থ কর্মকর্তা, অফিসাররা, প্লাস আপনার শেখ হাসিনা চলে গেছে 7 মাস হয়েছে, 7 মাস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের প্রতিটা সেক্টরে এই দোসর, খুনি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তারা ফ্যাসিজম বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে গেছে। এই জন্য আমাদের বারবার আমাদের দেশের উপর দিয়ে আঘাত আসছে, বারবার পলিটিক্যালি মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, বারবার অফিসার লেভেলের সেনাপ্রধান, চিফ যারা আছেন তারা পলিটিক্যালি তারা হস্তক্ষেপ করছেন। আমি মনে করি আমাদের সেনাবাহিনীদেরকে পলিটিক্যালি আমাদেরকে হস্তক্ষেপ করা তাদের কোনো রাইট নাই। তারা হচ্ছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা সেক্টর। এই সেক্টরটা তারা আমাদের সার্বভৌম রক্ষা করবে, জনগণের জানমাল যদি প্রয়োজন হয় তারা কাজ করবে। কিন্তু তারা, আমরা দেখি 71-এর পর থেকে এই আমাদের সেনাবাহিনী উচ্চ পদস্থ এবং কিছু উচ্চাবিলাসী, হ্যাঁ, সেনাপ্রধানরা এটার সাথে ইনভলভ হয় আমাদের পলিটিক্সের সাথে, এবং কিছু আমাদের পলিটিক্স যেগুলো আমাদেরকে শোষণ করে আসছে, হ্যাঁ, গণতন্ত্রের নামে গত 53 বছর ধরে এই শাসকদের বা অফিসারদের জন্য তারা কাজ করে, ভয়ে তারা কিছু বলে না, এবং অফিসারদের এগেনিস্টে বা অফিসারদেরকে খুশি করে তারা ক্ষমতা আসতে চায়। অফিসারদের ভুল ত্রুটি তাদের চোখে পড়ে না বা চোখে দেখে না, না দেখে তাদেরকে একটা অবস্থান রেখে আজকে এই পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সকে নিয়ে আসছে। এই জন্য দায়ী বিগত সনগুলোতে আমাদের বড় বড় পলিটিক্স দলগুলা। এই জন্য আমাদের এখনই সময়, আমাদের প্রতিটা মানুষকে যারা জুলাই আগস্টের আপনার জুলাই আগস্টের যে অবদান, জুলাই আগস্টের যে প্রোক্লেমেশন, এটা বিশ্বাস করে, হ্যাঁ, যে ধারণ করে, জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে, তাদের উচিত, এবং তাদের পাশাপাশি তাদের সাথে যারা জুলাই আগস্টে রাস্তায়, রাজপথে, প্রতিটা বাড়ি থেকে একটা বাচ্চা পর্যন্ত নেমে আসছে, প্রতিটা গার্ডিয়ান, মা, বোন, ভাই, কোনো মানুষ বাদ যায় নাই। 18 কোটি মানুষের ভিতরে শুধু দোসর খুনিরা বাদে প্রতিটা মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, সেই দোসরদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে তাদেরকে অবস্থান দাঁড় করিয়েছে। তো আমি আবারও বলবো, আমাদের আরেকটা জুলাই আগস্ট প্রয়োজন। আমাদের ফ্যাসিজম দোসরদের চিরতরে বাংলাদেশ থেকে দূরীকরণের জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত সেগুলা করা উচিত। এই বৃদ্ধ, এই যারা 70-80-র উপরে বয়স হয়ে গেছে, যারা তাদেরকে বড় বড় ফ্রিডম ফাইটার মনে করে, যারা তাদেরকে বড় রাজনৈতিকবিদ মনে করে, আমি মনে করি তাদের ন্যূনতম কোনো যোগ্যতা এবং ন্যূনতম কোনো অধিকার নাই আমাদের দেশের রাজনীতি নিয়ে তারা হস্তক্ষেপ করবে। তাদের ন্যূনতম কোনো অধিকার নেই। জুলাই আগস্ট আমরা দেখেছি কারা তাজা প্রাণে রক্ত ঢেলে রাজপথকে লাল রঞ্জিত করেছে, আমরা দেখেছি, জনগণ দেখেছে। আমাদেরকে এখন ভুলভাল সংশয়বাদ শিখিয়ে, সংশয় দিয়ে বিভিন্ন পলিটিক্সের ভিতরে পলিটিক্স রেখে আমাদেরকে বোঝানোর সময় নাই এখন আর। আমরা সব বুঝি, আমরা যথেষ্ট, আমরা আমাদের ছাত্র সমাজ, জনতা, সাধারণ পাবলিক, দেশপ্রেমিকরা অনেক ম্যাচিউরড। আমরা আর আমাদের দেশকে বিপজ্জনক এবং হুমকির মুখে এই সব উচ্চবিলাসী লোকদের কারণে, অফিসারদের কারণে আমাদের দেশ বারবার
আমাদের প্রবলেম হচ্ছে, এবং এই প্রবলেমগুলো করছে বিদেশি কিছু দোসর রাষ্ট্র, বিশেষ করে আমাদের ভারত। ভারত আমাদের ভারত হচ্ছে আমাদের প্রধানতম একটি রাষ্ট্র, যে রাষ্ট্র আমাদেরকে কুক্ষিগত করতে চায়, যে রাষ্ট্র আমাদের অর্থনৈতিক, ধর্মীয় এবং আমাদের যে ব্যক্তি স্বাধীনতা, তারা তাদের একটি দোসরকে, এই দেশের দাসীকে বসিয়ে ক্ষমতা দিয়ে তারা আমাদেরকে শাসন শোষণ করে আসছে গত 53 বছর ধরে। এবং আমাদের জুলাই আগস্টের যে প্রোক্লেমেশন, যে আমাদের চেতনা, যে চেতনা আমাদের উজ্জীবিত হয়েছে, যে চেতনায় আমরা দোসরদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি, তাদের দোসররা এখন এই দেশে আছে। তাদের ফ্যাসিজম, যে 16-17 বছর ফ্যাসিজম কায়েম করেছিল যে রাষ্ট্র, প্রতিটা খাতে তাদের ফ্যাসিজম এখনো বসে আছে। তাদেরকে দ্রুত উৎখাত করতে হবে, এদেশকে তাড়াতে হবে, না হলে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা অপরাধী, তাদের অপরাধ পরিষ্কার, প্রতিটা মানুষ তাদের অপরাধ ব্যাপারে অকিবহাল। সো তাদের ব্যাপারে কোনো মানে কোনো জুডিশিয়াল কিংবা কোনো কোর্ট দাখিল বা মামলা টামলার প্রয়োজন নেই। তাদেরকে আটক করে জেলে ঢুকিয়ে তাদের তাদের অপরাধগুলা স্টেপ বাই স্টেপ এনে জাতির সামনে তুলে ধরে তাদেরকে পানিশমেন্টে নিয়ে যাওয়া উচিত এবং বিচারের কার্যক্রম শুরু করা উচিত। এবং যাদেরকে আটক করেছে, যারা পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে আনা উচিত। তাদের আটক করেছে, তাদের দ্রুত তাদের বিচার কার্যক্রম দিয়ে কয়েকটাকে কার্যক্রম করা উচিত। শেখ হাসিনা কিভাবে অনৈতিকভাবে, অবৈধভাবে বিএনপি, জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, যে জামাতের নেতারা যাদেরকে ফাঁসি দিয়েছে, তারা অ্যাকচুয়ালি দেশের একটা পলিটিক্যাল মুভমেন্টে, পলিটিক্যাল ফিকশনে তাদের একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে পলিটিক্যাল পরবর্তীতে যখন বাংলাদেশ সৃষ্টি হলো, রাষ্ট্রপ্রধান তাদেরকে ক্ষমা ঘোষণা করেছে। তারপরেও একটা প্রহসনমূলক একটা বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল গঠন করে তাদের ইচ্ছামতো লোকদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তো আমরা এটা আর এগেইন দেখতে চাই না। আমরা এখন চাই একটা সুষ্ঠু, সুন্দর একটা রাজনীতি, যে রাজনীতির ভিতরে কোনো রাজনীতি থাকবে না। আমরা বিশ্বাস করি এই রাজনীতি করতে একমাত্র সম্ভব যারা বিগত সনগুলোতে, বিগত বছরগুলোতে 71-এর পর থেকে আমাদের দেশে ক্ষমতা ছিল, তারা ব্যর্থ হয়েছে। আমরা গত 6 মাস ধরে প্রতিটা পত্রিকা, প্রতিটা মানুষের মুখে, আমরা রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটের মানুষ, আমরা টেম্পুতে চলি, আমরা বাসে চলি, আমরা রিক্সায় চলি, আমরা সিএনজিতে চলি, আমরা জনসম্মুখে, বাজারে, জনজীর্ণ প্রতিটা কোনায় আমরা ঘুরি, আমরা মানুষের মতামত গ্রহণ করি, মানুষের সাথে কথা বলতে চেষ্টা করি। মানুষ অতিষ্ঠ এসব মানুষের কার্যকলাপে, মানুষ অতিষ্ঠ এই ফ্যাসিজম, যে ফ্যাসিজম আমাদের ভিতরে 17 বছরের প্র্যাকটিসে আমাদের মাথায় ঢুকে গেছে, যে আমাদের ফ্যাসিজম ছাড়া, আমাদের দুর্নীতি ছাড়া, চাঁদাবাজি ছাড়া এই জন্য পলিটিক্স না হয়। এই পলিটিক্স মানেই হচ্ছে চাঁদাবাজি, পলিটিক্স মানেই হচ্ছে ফ্যাসিজম, পলিটিক্স মানেই হচ্ছে স্বৈরাচারিতা, পলিটিক্স মানেই হচ্ছে বিরোধী মতামতের কোনো তোয়াক্কা না করা, পলিটিক্স মানে হচ্ছে ইনসাফকে দূরে ঠেলে দেওয়া, পলিটিক্স মানে ধর্মীয় রাজনীতি করা যাবে না, এইসব কথাবার্তা দিয়ে আর আমাদের বাংলাদেশের দামাল ছেলেদেরকে, দেশপ্রেমিকদেরকে, ছাত্র জনতাকে, শ্রমিকদেরকে আর কোনো অবস্থাতেই আটকানো যাবে না, দাবিয়ে রাখা যাবে না। আমরা চেঞ্জ করব। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার পলিটিক্স সিস্টেম। আমরা পলিটিক্স সিস্টেম চেঞ্জ করব, নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা গঠন করব, নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের কোনো নির্বাচন হবে না বাংলাদেশে, কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না। আমার সাথে সাথে আপনারা এবং ছাত্র জনতা, যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এবং প্রতিটি মাদের বলছি, খালাদের বলছি, বোনদের বলছি, আপনারা আপনাদের সচেতনতা বৃদ্ধি করুন। আপনারা কোনো বিভ্রান্তমূলক কথাবার্তায়, কোনো আপনার বিভ্রান্ত এবং কি বলে এটাকে, কোনো রকম চালাকির শিকার হবেন না। আমাদেরকে গোলা পানিতে শিকার করতে চাচ্ছে, আমাদেরকে আপনার বাদিতা শিখাচ্ছে, আমাদের সংশয়বাদ শিখাচ্ছে, ভিতরে সংশয় সন্দেহ বীজ দিয়ে দিচ্ছে এই ভারত এবং আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আমরা দেখেছি গত 6 মাস ধরে, বারবার বলে আসছি, পত্রিকায় দেখেছি, মিডিয়ায় দেখেছি, প্রতিটা ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্রতিটা জায়গায় এই দেশটাকে অতিষ্ঠ করে ফেলেছে এই দোসররা, যারা পতিত দোসর, তাদের পতিত দোসররা এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলায় এই জন্য দায়ী। বিশেষ করে আপনার বড় বড় যে রাজনৈতিকগুলো সারাদিন সকাল হলে বিকাল পর্যন্ত নির্বাচনের জন্য পাগল হয়ে যায়। আমাদের একটি দেশ গণতান্ত্রিক বাংলাদেশ, এই গণতন্ত্র বাংলাদেশে আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের যেই সব সংস্কার দরকার, সেই সব সংস্কার যে পর্যন্ত আমরা না করতে পারবো, আমাদের এই মুজিববাদী
আপনার রাষ্ট্র কাঠামো সিস্টেম, এটা পরিবর্তন করতে হবে। যেই সিস্টেমটা আমাদেরকে ফ্যাসিজম শেখায়, আমাদের এই সিস্টেমটা আমাদেরকে ফ্যাসিজম করতে উৎসাহ করে, যে সিস্টেমটা আমাদের ফ্যাসিজম করতে আমরা বাধ্য হই, এই সব কোনো আইন আমাদের দেশে থাকবে না। আইন টোটালি পরিবর্তন করতে হবে। আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করেছি, সেটা অন্তর্বর্তীকালীন রাষ্ট্র। এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে। একটা অবৈধ সরকার, একটা অনিয়মতান্ত্রিক সরকার, একটি ভোটারবিহীন সরকার, একটা ড্যামি নির্বাচন, একটা রাতের নির্বাচন। কোনো নেগেটিভ ওয়ার্ড নাই যেসব ওয়ার্ড দিয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, ফ্যাসিজমের দোসরকে আজ অব্দি আপনি পাবেন না, যেটা এই পর্যন্ত বাংলাদেশের দেশপ্রেমিকরা যে ব্যবহার না করে নাই। প্রতিটা মানুষ এটা করেছে। তো আলটিমেটলি এটা একদম ক্লিয়ার যে তাদের কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই এদেশে। এই দেশকে রক্ষা করেছে ৭১-এর সাধারণ জনগণ, দেশপ্রেমিক। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে এই দেশকে কৃষক, জনতা, শ্রমিক, আপামর, আপনার জেলের তাঁতি, প্রতিটা মানুষ অস্ত্র ধারণ করে পাকিস্তানের এগেনস্টে আমরা 71-এ ভিক্টোরি করেছি। তো আমরা কি সেই ক্ষেত্রে বা ওই অবস্থায় আমাদের এই কৃষক শ্রেণী, তাদের কি যোগ্য লিডার নেই? আপনার অন্যান্য আপামর যে কামার, তাঁতি, জেলে এবং সর্বশ্রেণী মানুষগুলো যে যুদ্ধ করেছে, তারা কোনো নেতৃত্ব পায়নি। আমাদের মাথায় কাঁঠাল রেখে আমাদেরকে পলিটিক্সের মানে ধোঁয়াবাজি দেখিয়ে, পলিটিক্সের নামে আমাদেরকে, বাংলাদেশকে ঝুঁকির মুখে রেখে আমাদেরকে ব্যবহার করেছে এইসব রাজনৈতিক দলগুলোকে। এইসব রাজনৈতিক দলগুলোকে মানুষ আর চায় না, মানুষ আর দেখতে চায় না বাংলার মাটিতে তারা রাজনীতি করুক। আমি চাই বাংলাদেশের মাটিতে এমন রাজনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, যেই রাজনীতি ব্যবস্থায় প্রতিটা মানুষের এবং রাষ্ট্র পাশাপাশি নিরাপত্তা বোধ করবে, এবং প্রতিটা রাষ্ট্র আমাদেরকে সম্মান দিবে, আমরা তাদেরকে সম্মান দিব। একটা এক্সচেঞ্জ হবে, মানে এক্সচেঞ্জেবল জিনিস দিয়ে। আমি আপনাকে দিব, রাষ্ট্র আমাকে দিবে, রাষ্ট্রকে আমি এটা ব্যাক করব। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের একটা ফ্রেন্ডশিপ হবে। কোনো মানে এখানে আধিপত্যবাদিতা হবে না, কোনো আমাদেরকে চাপিয়ে দিবে না জোর করে কোনো কিছু। তো এগুলা করা যাবে না। আমরা এমন একজন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, এবং এই রকম রাষ্ট্র সাথে যারা পলিটিক্স করবে তাদেরকে আমরা দেখতে চাই, এবং একটা ইনসাফ ভিত্তিক ধর্মীয় রাজনীতি যদি আসে, তাতেও আমার কোনো সমস্যা নেই। ধর্মীয় রাজনীতি কখনোই উগ্রবাদিতা সৃষ্টি করে না, ধর্মীয় রাজনীতি কখনো স্বৈরাচারিতা সৃষ্টি করে না, ধর্মীয় রাজনীতি কখনো ফ্যাসিজম সৃষ্টি করে না। যে পৃথিবীতে, সারা বিশ্বে যে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্বৈরাচারীদের চিন্তাভাবনা, এটা হচ্ছে ফ্যাসিজমের চিন্তাভাবনা, এটা হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদিতার চিন্তাভাবনা, এবং কিছু পশ্চিমাদের চিন্তাভাবনা, যে তারা আসলে আমাদেরকে এই রকম আপনার করে মানে সংজ্ঞায়িত করে বা আখ্যা দিয়ে আমাদেরকে পলিটিক্স থেকে বা ইসলাম থেকে দূরে রাখে। তো আমরা আবারও বলছি যে আমাদের 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 সেনাবাহিনী এখানে হাজার হাজার দেশপ্রেমিক ভাইয়েরা আছে, সেনারা আছে এখানে। অবশ্যই সবাই অনেক দেশপ্রেমিক, সবাই উচ্চবিলাসী এবং ভুল পলিটিক্সে শিকার না। তবে সেনাবাহিনীদেরকে, যারা বাইরে আছে, তাদেরকেও বলবো, আপনারা আমাদের মতোই মানুষ, বাট আপনারা একটা জায়গায় আছেন। সেই জায়গাটা কি? আপনাদের একটা দায়িত্বে আছেন। আপনারা একটা দেশের সার্বভৌম রক্ষা করার জন্য যেসব ক্যাপাসিটি দরকার, যেসব কাজগুলো করা দরকার, সেই সব কাজ নিয়ে আপনারা মনোযোগী হন। আর যারা উচ্চবিলাসী সেনা আছে, কর্মকর্তা আছে, যারা দেশের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা নিজেরা উচ্চ বিলাসিতা স্বপ্ন দেখে নিজেরাই কিছু করতে চায়, এরকম থেকে অবশ্যই বেরিয়ে আসুন। জনগণের সাথে কোনো রকম বেইমানি বা জনগণের সাথে কোনো রকম বাংলাদেশের সার্বভৌমের সাথে কোনো রকম কোনো থ্রেট কোনো কাজ করেন না প্লিজ। আপনারা আপনাদের অবস্থান থেকে নিউট্রাল থাকেন, এবং যেটা 6ই আগস্টে বলেছিলাম, যে যারা এক্সিট করতে সহযোগিতা করেছে এসব খুনি ফ্যাসিস্টদের, তারা তারা অবশ্যই তারা সেই জায়গায় অবস্থানে তারা থাকতে পারে না। তাদেরকে এখান থেকে বরখাস্ত করা হোক, তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন যারা আসলে জুলাই আগস্টের চেতনায় বিশ্বাসী, জুলাই আগস্টের চেতনা তারা যারা বুকে ধারণ করে, হ্যাঁ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় নতুন প্রত্যয়ে, নতুন রাজনৈতিক বন্দোবস্ততে, তাদেরকে, যারা এইসব লোক আছে সেনাবাহিনীতে, তাদেরকে নিয়োগ দেওয়া উচিত প্রতিটা জায়গায়। এবং আমি বিশেষ করে আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা
হচ্ছে 11ই অগস্ট, 11 তারিখে মার্চের নাহিদ ইসলাম গিয়েছিল। নাহিদ ইসলামের সাথে কথা হয়ে, নাহিদ ইসলাম না সরি, ওনার নাম হচ্ছে, সরি আমি আসলে মানুষের নাম মনে করি, হাসনাত আবদুল্লাহ। হ্যাঁ, হাসনাত আবদুল্লাহকে এবং ও কয়েকজনকে ডেকে নিয়ে গেছিল ক্যান্টনমেন্টে। তো সেটা আমরা 9-10 দিন পরে জানতে পারি। তো উম, হাসনাত আবদুল্লাহকে আমি বলছি, আপনি একজন দেশপ্রেমিক, আপনি একজন ভালো, আমি জানি না, আসলে আমি নিজেও রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতে জানি না, আমি স্ট্রেট কাট কথা বলবো এখানে। আমার ভালো কথা, ভালো কিছু করার জন্য, ভালো কথা করার জন্য, যেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো, বাংলাদেশের জন্য, এত রাজনীতির কোনো প্রয়োজন নেই। ঠিক আমি মনে করি হাসনাত আবদুল্লাহ হোসেন এত রাজনীতি বুঝে না, দেখার দরকার নেই। ওনার দৃষ্টিতে উনি যেটা মনে করে যে না, এটা আমাদের দেশের জন্য ভালো, বাংলাদেশের শত কোটি মানুষ তাই মনে করে। হাসনাত আবদুল্লাহ একা নন। হাসনাত আবদুল্লাহ হচ্ছে শত শত কোটি বাংলাদেশে, হাজার হাজার আত্মা হাসনাত আবদুল্লাহর আর আত্মার সাথে মিশে আছে। তো এখানে আমাদের ছাত্র জনতাকে কোনো ভয় দেখিয়ে লাভ নেই। তারা কি করতে পারে এটা স্পষ্ট একটা ক্লিয়ার মেসেজ জাতি দেখেছে জুলাই আগস্টে। সো আবারও এগেইন আপনারা বাংলাদেশের রাজপথে আমাদেরকে, ছাত্রদেরকে, দেশপ্রেমিকদেরকে নামতে বাধ্য করেন না। যদি বাধ্য করেন এদেশে একটা মাসাকার হয়ে যাবে। আমরা চাই না দেশের উপরে, হ্যাঁ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরা, হ্যাঁ, নির্দেশিত কোনো জনতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী মুখোমুখি হোক। সেনাবাহিনীর যে কাজ তাদেরকে সেই কাজই করা হোক। এবং পুলিশ ভাইদেরকে বলছি, পুলিশ ভাই আপনারা যথেষ্ট ভুল করেছেন, আপনারা এখনো ভুল করে আসছেন। আমি তো বাংলাদেশেই থাকি, সবই দেখছি মিডিয়াতে, পত্রিকাতে এবং নিজেও প্রত্যক্ষ পরোক্ষভাবে। আপনাদের একটা সুযোগ আসছে, আপনারা নিজেদেরকে চেঞ্জ করুন, করে আপনাদের অবস্থান, আপনারা হচ্ছেন বাংলাদেশের প্রজাতন্ত্রের হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা বাহিনী। হ্যাঁ, প্রজাতন্ত্রের চাকর বলতে পারেন বা সার্ভিস হোল্ডার বলতে পারেন, ওইভাবেই কাজ করেন। হ্যাঁ, আপনাদের যে কাপফাড়াটা, একটা সুন্দর একটা রাষ্ট্র পেয়েছেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছেন, তাদেরকে আশ্বস্ত করুন, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুন। জনগণকেও বলছি, পুলিশরা তাদের হয়তো ওরা আসলে ঠিক হবে না কোনোদিন। কুকুরের ল্যাজ কখনো ভালো হয় না, এটা তো আসলে আমি জানি, প্রতিটা মানুষই জানে। তো আমরা দেখেছি, আসলে আমরা সবাইকে ঢালাভাবে বলতে পারি না। বাংলাদেশে কিছু মানে দুর্নীতিবাজ পুলিশের কারণে আজকে শেখ হাসিনার এই অবস্থান তৈরি হয়েছে। যদি পুলিশ বাহিনী তারা মনে করতো যে আমরা আসলে বাংলাদেশের সার্ভিস হোল্ডার, বাংলাদেশের প্রজাতন্ত্রের চাকর, আমরা কোনো রাষ্ট্রের চাকর না, কোনো দলের চাকর না, হ্যাঁ, আমরা কোনো দলীয় হুকুমদাতা না, মানে হুকুমদাতার কোনো হুকুমে কাজ করব এরকম কেউ না। আমরা যদি অ্যাকচুয়ালি তারা যদি তাদের কাজ যা পুলিশের, অ্যাকচুয়ালি তারা যদি এই কাজটা করতে পারতো, বাংলাদেশে এই বড় রকম বিপর্যয় আসতো না। তো যাই হোক, এগুলা সবই একটা মানে অপরাধ সংঘটিত হলে, অপরাধ বিজ্ঞানে আপনার একটা কথা আছে, কথাটা হচ্ছে অপরাধকে আশ্রয় দিলে এবং আপনাকে অপরাধ যদি চিহ্নিত না করতে পারেন কোন কোন জিনিসের উপরে, কোন কোন কাজের মাধ্যমে অপরাধ সৃষ্টি হয় বা প্রবণতা বেড়ে যায়, এগুলো যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন শুরুতেই, তাহলে এই অপরাধটা অনেক বড় হয়ে যায়। একটা টিউমারের মতো আর কি। টিউমার হলো, তারপরে আপনার ক্যান্সার দানা বাঁধলো, শরীরে ব্লাস্ট হলো, শত শত টিউমার হলো, পুরো শরীরটা একসময় অকেজো হয়ে আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে গেলেন। ঠিক অপরাধটা এরকম। অপরাধটা একটা সিস্টেম, এটা একটা অনেকটা এরকমই সিস্টেম। আপনি শুরু থেকে যদি এটা ফাইন্ড আউট না করতে পারেন অপরাধটা কিভাবে হয়, কি কি কারণে অপরাধটা সংঘটিত হয় এবং এটা সমাজে কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ে, তখন আর এটা আলটিমেটলি একটা কন্ট্রোলে আনা যায় না। ঠিক এইরকম শেখ হাসিনার এই অপরাধগুলো এতটা ভয়াবহভাবে হয়েছে প্রতিটা সেক্টরে, অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ভিতরে যেটা প্র্যাকটিস হয়েছে, হ্যাঁ, সেটা মানুষ আর এটা ওভারকাম করতে পারে নাই, ভালোর দিকে যেতে পারে নাই। বিদায়ী আজকে পতিত শেখ হাসিনা দেশান্তর এবং তার দোসররা দেশান্তর। তো আমি আবারও বলছি, আমাদের জবাব চাই, জনগণ জবাব চায় এবং বাংলাদেশের দেশপ্রেমিক জবাব চায়। কিভাবে এই দোসররা, খুনিরা, অপরাধীরা এ দেশ থেকে পালিয়ে এখনো পুনর্বাসন হতে চায়। আমার মেন কথায় আসছি এখন, যে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান, উনি এবং ওনার কিছু উচ্চবিলাসী, অবশ্যই তার দোসর আছে, বন্ধু বান্ধব আছে, পলিটিক্যাল আদার্স পার্টিগুলো আছে যারা স্বপ্ন দেখছে দ্রুত ক্ষমতায় আসবে, দোসরদের মতো এসে তারা একদম ফ্রি একটা ফিল পাবে, তারা দেশটাকে অনায়াসে একদম
মানে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া দেশটাকে শাসন শোষণ করবে, লুট করে অলরেডি 6 মাসে তো মানে বলার ভাষা রাখি না। মানে ভয়েরও কিছু নাই, কোনো কিছু নাই। প্রতিটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, প্রতিটা সেক্টরে দাদাবাজি হচ্ছে, প্রতিটা সেক্টরে যারা পলিটিক্সে মত্ত বিভোর যে ক্ষমতায় কখন আসবে এবং কখন তারা ক্ষমতায় বসবে, একদম টপ টু বটম পর্যন্ত প্রতিটা মানুষ দুর্নীতির সাথে যুক্ত। প্রতিটা মানুষ, হয়তো বা 1-2 জন, ইটস নট কাউন্টেবল, বাট মানুষ তো ভালো থাকবেই প্রতিটা জায়গায়। বাট একদম মেজরিটি, ওভার মেজরিটি পার্সেন্টেজ, বিশেষ করে 90+, প্রতিটা মানুষ এটার সাথে জড়িত। এবং টপ লেভেলের যারা প্রার্থী লেভেলের মানুষগুলো এইসব কাজ করছে। তো ইন্টারিম গভর্নমেন্ট একটা এমন লাজুক অবস্থায় ছিল প্রথম থেকেই, আজকে এই অবস্থায় আসছে। দেখেন, আমার লাইফে কখনই এরকম একটা লাইফে আমি লিড করতে পারি না। এই রমজান মাসে দ্রব্যমূল্য এতটা সহনীয় হবে, এতটা কাম হবে, এতটা মানুষের করার সীমার ভিতরে থাকবে, আমি এটা দেখি নাই। এবং আমি 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 নিজেও কিনতে পারি নাই। এই বছর রমজানে যেটা আমাদের জন্য অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এবং তার অ্যাডভাইজাররা। এটার জন্য আসলে পলিটিক্যাল, যেটা বলতে চাচ্ছিলাম, পলিটিক্যাল পার্টিদেরকে উচিত ছিল এই ইন্টারিম গভর্নমেন্টটাকে কীভাবে স্টেবল করা যায়, এই দেশের রাজনৈতিক অবস্থা কীভাবে অনেক ডেভেলপ করা যায়, গণতন্ত্রের সাথে, অ্যাকচুয়াল গণতন্ত্রের সাথে অ্যাডজাস্টমেন্ট করা যায়। যেটা আমি 10 মিনিট আগে বলতে চাচ্ছিলাম, যে আসলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মৌখিকভাবে রাজনীতিবিদরা আমাদেরকে গণতন্ত্রের কথা বলে আমাদেরকে অ্যাকচুয়ালি শাসন শোষণ করে। তারা রাজকীয় কায়দায় তারা নিজেদেরকে রাজা মনে করে এবং আমাদেরকে প্রজা মনে করে, এইভাবে শাসন করে। বোর্ডের আগে ধারে দৌড়ে যাবে, আমাদের সালাম টালাম দিয়ে, হ্যাঁ, মানে পায়ে জুতা খুলে 2টা গালের মধ্যে মারবেন, ওইটাকে হাসি মুখে বরণ করে, হ্যাঁ, তারপরে আপনার ভোট দিবেন, ভোট দিয়ে আপনাকে পরবর্তী 5 বছর শাসন করবে। তো এবার এটা মাথায় রাখবেন, একটা ভোটও নীতির বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে ছাড়া দিবেন না। 500-1000 টাকায় আপনার নীতি বিক্রি করবেন না। এক রোজ কামলা যে আপনার ময়লা পরিষ্কার করে দেয়, তার বেতনও 700 টাকা। মনে করবেন যে সে 700 টাকা নিয়ে যায়, 500 টাকা নিয়ে যায়, আপনি কেন একজন সুষ্ঠু সুন্দর সবল মানুষ, কেন 500 টাকার বিনিময়ে আপনি একজন অপরাধীকে, দুর্নীতিবাজকে, যে দেশটাকে লুট করবে, তাকে আপনি ম্যান্ডেট দিয়ে দেন 5 বছরের জন্য? এটা কোনো অবস্থায় করবেন না, প্লিজ। প্রতিটা জনগণকে বলছি, এটা করা যাবে না। আপনি একবার ডিসিশন নেন, স্ট্রাইক থাকেন, একদম স্ট্রিক্ট থাকেন, যে কোনো অবস্থায় আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, কোনো টাকা নিয়ে ভোট দিব না, কোনো নির্বাচনী প্রচারণায় যাব না, কোনো স্ট্যান্ডবাজি করব না, কোনো পেশি শক্তির দ্বারা গ্রুপিং করে আমরা শোডাউন দিব না। একবার প্রতিজ্ঞা করেন, একবার ডিটারমাইন্ড হয়ে আপনারা যারা আমাদের দেশে 71 পরবর্তী 24 পর্যন্ত ক্ষমতা ছিলেন, তাদের বাদ দিয়ে আপনারা নতুন করে চিন্তা করেন কাদের ভোট দিবেন। আমি মনে করি নতুন রাজনৈতিক ব্যবস্থায় নতুন কাউকে আনা, নতুন কাউকে ক্ষমতায় বসা, ইনসাফ রাষ্ট্র ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হলে এটা ছাড়া কোনো বিকল্প নেই। হাসনাত আবদুল্লাহ বলেন কিংবা ইসলামিক দল জামাত ইসলাম বলেন, অন্যান্য দল, তারা যদি শত চেষ্টাও করে, তারা যদি গান বিলিও দেয়, তারা যতই ভালো কথা বলুক, আপনারা যদি আপনাদের ভালো নিজেরা না চান, হ্যাঁ, আপনারা যদি না বুঝেন যে আসলে আপনাদের কোন পক্ষে, কাদের পক্ষে থাকালে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের শাসন ব্যবস্থা, মানবতা এবং সার্বভৌমত্ব আমাদের জন্য চিরস্থায়ী একটা বন্দোবস্ত এবং একটা সুশৃঙ্খল, একটা সুন্দর ডেভেলপমেন্ট বাংলাদেশ আপনারা পাবেন, যদি এটা আপনারা না বুঝতে পারেন এখনো, তাহলে আসলেই আমরা একদম মানে কপাল পোড়া জাতি হিসাবে আমরা জন্মেছি, বা আমরা নিজেরাই দুর্ভাগ্য। আসলে এতটুকু তো বুঝ আছে আমাদের, যে আসলে আমাদের কি লেভেলে পলিটিক্স করলে সাধারণ মানুষের উপকার হবে। যাই হোক, অনেক কথা বললাম, এই কথাগুলা অনেক সিম্পলই মনে হচ্ছে, কারণ পলিটিক্স বুঝি না, পলিটিক্সের ভাষায় কথা বলতে পারি না, যেটা বলি মাথায় আসে, যেটা চিন্তা করি, কোনো স্ক্রিপ্ট লিখে না, মাথায় যেটা আসে অ্যাটমস বলে দিই। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পলিটিক্স, এটাই হচ্ছে আমার দেশপ্রেম, এটাই আমি মনে করি এভাবেই প্রতিটা মানুষ চিন্তা করা উচিত। তাহলে আমাদের দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। কোনো যদি দুঃশাসন আসে, আমরা অ্যাগেনিস্টে দাঁড়াবো, এটা ক্লিয়ার মেসেজ। শেখ হাসিনার অ্যাগেনিস্টে দাঁড়িয়ে আমরা দেখেছি আমরা কি করতে পারি। তো জনগণ কি করতে পারে, এটা এখনো ফ্যাসিস্টের দোসররা যদি না বুঝে,
তারা যদি মনে করে আমাদেরকে আবারও ধোঁকা দিয়ে আমাদের ফ্যাসিজম করবে, আমাদের দেশটাকে আবারও বন্দিশালায় আটক রেখে সাধারণ জনগণ, বিপরীত রাজনৈতিক মতাদর্শী এবং ইনসাফ ভিত্তিক যারা রাষ্ট্র কায়েম করতে চায় এবং যারা দেশপ্রেমী, তাদেরকে জেলে বন্দি করে, আয়না করে বন্দি করে তারা রাসলীলা চালাবে, এটা কখনই হবে না। তারা শিক্ষা নেন, এখনো বুঝতে চেষ্টা করেন যে প্রতাপের সহিত যে শেখ হাসিনা, যে দাপটের সহিত কথা বলতো, যে শেখ হাসিনা তার মিশন ছিল 2041, সে বিদায় হয়েছে 2024-এ। তো আসলে ক্ষমতা উপর থেকে নির্ধারণ হয়, ক্ষমতার উপর থেকে নির্ধারণ হয়। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দেন, যাকে ইচ্ছে ক্ষমতা থেকে অপমান করে বের করে দেন। এটাই হচ্ছে আল্লাহর কথা। তো আপনার যেটা বলছিলাম, তো আমরা একটু সাবধানতা অবলম্বন করব এবং প্রতিটা মানুষ যারা রাজনীতি করতে চাই সুষ্ঠু রাজনীতি করব, সুষ্ঠু রাজনৈতিক দলের সাথে থাকবো যারা ইসলাম ভিত্তিক ভিত্তিক রাজনীতি করতে চায়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা হাসনাত আবদুল্লার মতো দেশপ্রেমিক, যারা সার্জিসের মতো দেশপ্রেমিক, যারা পাটোয়ারির মতো দেশপ্রেমিক, যারা নাহিদ ইসলামের মতো দেশপ্রেমিক, যারা আসিফের মতো দেশপ্রেমিক, আমি মনে করি তাদের রাজনীতি করার অধিকার আছে। তারা রাজনীতি করবে। পরবর্তী বাংলাদেশ কোন সেট আপে আগাবে, কিভাবে আগাবে, আমরা ওইভাবেই তাদের সাথে আমরা সাপোর্ট দিব, সমর্থন দিব। প্রতিটা মানুষ আমরা আবার রাজপথে নিয়ে আসবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই একটা বড় ধরনের আমরা আন্দোলনে যুক্ত হবে। আগামীকালকে শাহবাগে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের এগেইনস্টে আমাদের বিশাল শোডাউন হবে। ছাত্র জনতা সেই শোডাউন ডেকেছে। আমি মনে করি প্রতিটা আলেম সমাজে থেকে আপনারা যেভাবে গত 17টি বছর রাজপথে নির্যাতিত হয়েছেন, জেলে নির্যাতিত হয়েছেন, গুম হত্যার শিকার হয়েছেন, আপনারা বেরিয়ে আসুন, আপনারা রাস্তায় নেমে আসুন। এই ছাত্র জনতা, যেই ছেলে পেলে, যেই ভাইয়েরা, ছোট ভাইয়েরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, যে দেশের মানুষকে, সার্বভৌমকে রক্ষা করেছে, তাদের পাশে দাঁড়ান। তারা এখন একটু বিপদগ্রস্ত, বিকজ অফ জানেন আমাদের যে দেশের যে অস্ত্রধারী, যেই আপনার কিছু উচ্চবিলাসী কর্মকর্তা অফিসার আছে, তারা আমাদের বাংলাদেশ পলিটিক্সে আজীবনই ইনভলভমেন্ট থাকে তাদের। তারা আজীবনই আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলোকে প্রভাবিত করে এবং রাজনৈতিক দলগুলো এইভাবেই চিন্তা করে যে তাদেরকে তোয়াক্কা না করে তারা মানে পলিটিক্স করতে পারবে না। তাদেরকে মানে গণায় ধরে বা তাদেরকে করে মানে ভয়ে হোক, যেভাবেই হোক, ওইভাবে তারা তাদের পলিটিক্স এবং শাসন ব্যবস্থা কায়েম করে। তো আমরা যে রাজনৈতিক ব্যবস্থা কায়েম করব, এখানে কোনো সুযোগ থাকবে না। পুলিশ প্রশাসন একটা আলাদা কমিশনে গঠন করা হবে, যে সব রাজনৈতিক সংস্কারগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা দ্রুত ইন্টিম গভর্নমেন্টকে বলবো আপনি বাস্তবায়ন করার পদক্ষেপ নিন। কারো কথা শুনবেন না। যে বলবে নির্বাচন চাই, তাকে নির্বাচিত করুন এবং জনগণ নির্বাচিত করবে। আপনারা জাস্ট বলুন, ছাত্র জনতা আপনাদের পাশে আছে, দেশপ্রেমিক জনতা পাশে আছে, হাজারো কোটি মানুষ পাশে আছে। কেউ রাজনীতির নামে, অপরাজনীতির নামে কেউ আমাদের রাজনীতিকে প্রভাবিত করতে পারবে না। বিশেষ কিছু রাজনৈতিক দলের কারণে, বিশেষ কিছু রাজনৈতিক দল যেগুলো গত 6 মাস ধরে আমাদের ইন্টিম গভর্নমেন্টকে, সাধারণ জনগণকে পুরা একদম জিম্মি করে রেখেছে। যদি এইসব দলগুলা, এই বড় বড় আপনার যে দলগুলা সাধারণত স্বপ্নে বিভোর ক্ষমতায় আসবে, তাদের একটা পপুলারিটিও ছিল, সম্ভাবনা শতভাগ ছিল। আজকে তাদের কারণে তাদের সম্ভাবনা প্রতি সপ্তাহে একটা করে পার্লামেন্টের সিট কমে যাচ্ছে। প্রতি সপ্তাহে তাদের একটা করে পার্লামেন্টের সিট সম্ভাবনা কমে যাচ্ছে। মানে যেই তাদের যে পপুলারিটিটা, জনপ্রিয়তা ছিল, প্রতি সপ্তাহে এটা গ্র্যাজুয়ালি গ্রাফটা ডাউন দিকে যাচ্ছে। তো মানুষ বুঝে, মানুষ জানে, মানুষ এখন তাদের কথা বলতে তাদের ফ্রিডম পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আপনারা প্রতিটা জায়গা থেকে আপনারা প্রতিটা মানুষ, আমি মনে করি ক্ষুদ্র করে হলে আপনারা কথা বলুন, আপনারা সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুকে বলুন, আপনারা মেসেজ দেন। আসলে আপনারা কি চান? আপনারা যেই স্বপ্নটা দেখেন, যেই স্বপ্নটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যেই স্বপ্নের মাধ্যমে যে মানুষকে নিয়ে আপনারা সুন্দর একটা বাংলাদেশ করতে চান, হ্যাঁ, যেই একটা ডেভেলপমেন্ট, একটা উন্নত বাংলাদেশের কথা চিন্তা করেন, যে পর্যন্ত আপনারা চিন্তা এবং আপনার স্বপ্ন কাজের মাধ্যমে বাস্তবায়ন না করতে পারবেন, কখনই সেই স্বপ্নের বাংলাদেশ কখনই আপনারা পাবেন না। আপনাদের কাজ করতে হবে। আপনার রাজনীতিতে ইনভলভ হন, রাস্তায় নেমে আসুন। যারা অপরাজনীতি করতে চায়, আমাদেরকে নিয়ে খেলতে চায়, শেখ হাসিনা খুনিকে
আবারও আমাদের মাঝে, বাংলাদেশের মাঝে পুনর্বাসন করতে চায়, তাদেরকে তাদেরকে অবশ্যই পানিশমেন্টে নিয়ে আসতে হবে। সে যেই হোক, যেই যত বড় ক্ষমতাবান হোক, তাদের কোনো এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবং তাদের দোসর যারা ফ্যাসিজম অলরেডি তাদের কায়েম করেছে, যে প্র্যাকটিস করেছে গত 17টি বছর, আমি মনে করি 17টি বছর শুধু আওয়ামী লীগ করেনি এই প্র্যাকটিস, 17টি বছর যারা আওয়ামী লীগকে এখন পুনর্বাসন করে আসছে, আওয়ামী লীগের সাথে তারা 17টি বছর একই সাথে আমাদেরকে ফ্যাসিজম করেছে, আমাদের সাথে ফ্যাসিজম প্র্যাকটিস করেছে, স্বৈরাচারী হয়েছে, এবং আওয়ামী লীগের সাথে তারা ক্ষমতায় ছিল বা রাষ্ট্র চালিয়েছে। এই জন্যই হয়তোবা তাদেরকে এত মানে হয়তোবা জেল দিয়েছে, আটক করেছে, অনেক মামলা দিয়েছে, কিন্তু ফাইনালি তাদের ওই এক্সট্রিম লেভেলের জামাত ইসলামের মতো বা হেফাজতের মতো আমরা দেখি নাই এরকম ভাবে হত্যা করেছে, কখনোই দেখি নাই। বাংলাদেশের নজিরবিহীন যারা দেশপ্রেমী, আমরা দেখেছি কারা দেশপ্রেমী, আমরা 71-এ দেখেছি দেশপ্রেমিক কারা দেখেছি 71-এ, আমরা দেখেছি আমাদের 52-তে ভাষা আন্দোলনে দেশপ্রেমিক কারা, আমরা দেখেছি আমাদের 47-এ যখন আমার দেশ বিভাগ হয়, তার আগে যে আমাদের আপনার সিপাহী আন্দোলন 1857 সালে সিপাহী বিপ্লব, আমরা দেখেছি দেশপ্রেমিক কারা, আমরা দেখেছি। আমরা যদি আরো পিছনে যাই, আমরা দেখেছি 190 বছরের শাসন শোষণ ইংরেজদের বিরুদ্ধে কারা লড়েছে, আমরা জানি। এগুলা যদি বলতে যাই সারা রাত পার হয়ে যাবে, তো এত কথা বলার সময় নেই। তারপরে আমি বলেছি আমি আজ অনেক কথা বলবো, এটা আমার চ্যানেল, এটা আমার ফেসবুক পেজ, আমি যা ইচ্ছা তা বলবো, কেউ শুনুক বা না শুনুক, আমি বলেই যাব আজকে। যাই হোক, কথা বললে অনেক বলা যায়। দেশপ্রেমিক কারা এটা চেনার জন্য আমাদের রাজনীতিবিদদের দেখতে হবে না, আমাদের ওই রাজনীতিবিদদের আদর্শ নিয়ে ঘুরতে হবে না। এই দেশকে স্বাধীন করেছে যারা, তারাই হচ্ছে দেশপ্রেমিক। এই দেশকে 24-এ যারা স্বাধীন করেছে, যারা 24-এ সংযুক্ত ছিল, যারা যুক্ত থেকে রাজপথে রক্ত দিয়েছে, যান বিলিয়ে দিয়েছে, তারা দেশপ্রেমিক, তারা দেশপ্রেমিক। যারা রাজনৈতিক কারণে বন্দী হয়েছে, যারা রাজনৈতিক কারণে গুমের হত্যার শিকার হয়েছে, তারাও দেশপ্রেমিক, ডেফিনেটলি দেশপ্রেমিক। বাট তারা রাজনৈতিক সংগঠনগুলাকে, তাদের নিজের দলগুলাকে তারা ক্ষমতায় আনার জন্য তারা কাজ করে, আমি মনে করি, এবং তারা করে আসছে। কিন্তু যারা করে আসছে যারা ক্ষমতায় এখনো পর্যন্ত যেতে পারেনি, তারা কখনোই তারা এই চিন্তা করে না, আমি মনে করি না তারা এই চিন্তা করে। তো সাধারণ মানুষ যারা, আমরা সাধারণ মানুষের সাথে মিশি, আপনারা সবাই একত্র প্রকাশ করুন। কোনো অবস্থাতেই ফ্যাসিজমের দোসরদের নিয়ে আমরা আমাদের রাজনৈতিক পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশের সাথে জড়াবো না, ইনশাল্লাহ। এবং নাহিদ ইসলাম, সার্জিস, আপনারা যেভাবে এগোচ্ছেন, আপনারা এগিয়ে যান, বা এখন আমরা আসি আপনাদের সাথে, প্রতিটা মানুষ আছে। এবং এখানে যারা আমাদের বাধা দিবে, তাদেরকে আমরা যেভাবে জুলাই আগস্টে আমরা যেভাবে আমাদের অ্যাক্টিভিটিস বা দেখিয়েছি, যেভাবে আমাদের আগস্টের যে চেতনা দেখিয়েছি, আমরা এটা প্রয়োজনে আমরা বারবার দেখাবো। এটা দেখাবো আমরা দেশপ্রেমিক, আমাদের দেশপ্রেমিক, এটা তাগিদে আমরা এটা দেখাবো। আমাদের বাংলাদেশের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, এটার জন্য মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, এটার জন্য মানবতা ইনসাফের জন্য দায়বদ্ধতা আছে, এটার জন্য ভালো থাকার জন্য দায়বদ্ধতা, এটার জন্য। এবং আমি মনে করি আমাদের রাজনীতি গত 15টি দিনে একটা বিশাল ধরনের একটা ফ্যাক্ট তৈরি হয়েছে, একটা রাজনীতির ভিতরে একটা রাজনীতি হয়েছে, বিশাল একটা পরিবর্তনের কিছু কারণ বা আভাস দেখেছি আমরা। এটা হয়েছে ক্যান্টনমেন্টে যাওয়ার পর থেকেই। এবং কিছু রাজনৈতিক দল, উচ্চবিলাসী রাজনৈতিক দল, তারা আঘাত করেছে কিভাবে এটাকে আওয়ামী লীগকে, খুনিকে পুনর্বাসন করা যায়, খুনিকে বিচার না করে, খুনিকে তার বিচারের কাঠগড়ায় না নিয়ে, তার প্রকৃত শাস্তির ব্যবস্থা না করে, কার্যকর না করে, আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা যুক্ত এবং যারা এই ষড়যন্ত্র করছে, আমি মনে করি তারা প্রতিটা মানুষ রাজাকার, প্রতিটা মানুষ মির্জা ফখরুলের রক্তে দিয়ে তাদের আপাত মস্তক গঠিত। তারা কখনোই মানুষ হতে পারে না, তারা দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশের মানুষের জন্য কোনোদিনও রাজনীতি করতে পারে না। তারা হচ্ছে, এক কথা তাদের যদি কোনো ডেফিনেশন হয়, তারা রাজাকার, তারা ভারতীয়, তারা তারা আমাদের দেশের মানুষ 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা সম্পদের পাহাড় পাচার করতে চায়, সম্পদের পাহাড় গড়তে চায়। এরকম রাজনীতি আমরা বাংলার মাটিতে হতে দিব না, ইনশাল্লাহ। এবং এই জিনিসগুলা, এগুলা অতি শীঘ্রই আমি, যারা ইন্টেলিজেন্স বিভাগ আছে, এবং বিশেষ করে প্রাইভেট যে চ্যানেল বা পার্সোনালি যে জিনিসগুলা আপনার হয়,
আহ, পত্রিকা বা মিডিয়া, এগুলো আপনারা একটু সার্চ করুন, জনগণকে সহযোগিতা করুন, জনগণকে জানার একটু সুযোগ করে দিন, আপনারা একটু কাজ করুন, যাতে আমরা দ্রুত এটার কারণ বের করে আমরা জানতে পারি যে আসলে কারা কারা জড়িত। আমরা জানি এটা কারা কারা জড়িত, এটা ক্লিয়ার, আমাদের কাছে পরিষ্কার আয়নার মতো। আওয়ামী লীগকে কারা আপনার করতে চায়, পুনর্বাসন করতে চায়, কারা সংস্কার চায় না, কারা স্থানীয় সরকার নির্বাচন চায় না, কারা আপনার আহ, আহ, আপনার এই চায়, দ্রুত নির্বাচন চায়। আসলে এগুলো সব ক্লিয়ার মানুষের কাছে। তো আমরা চাই না, এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত যারা আছেন, আলেম সমাজ, আপনারা সোচ্চার হন। সহসা আমরা কোনো নির্বাচন হতে দিব না এই বাংলার মাটিতে। আমাদের প্রধান কাজ আজকে থেকেই, আমি মনে করি, কোনো ঈদ আসছে 7 দিন 10 দিন পরে, এই এই অবকাশ করার কোনো চিন্তা নেই। আমরা রাস্তায় নামবো আজকে থেকেই। শেখ হাসিনার বিচার, খুনি হাসিনার বিচার, খুনি আওয়ামী লীগের বিচার যে পর্যন্ত বাংলার মাটিতে না হবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। যে পর্যন্ত আমাদের সংস্কার, আমাদের গণতন্ত্র, অ্যাকচুয়াল গণতন্ত্র না আসবে, আমাদের সংস্কার ব্যবস্থা যদি আগের অবস্থায় পড়ে থাকে, তাহলে আমরা যদি গণতন্ত্রের সাথে প্র্যাকটিস করি, এটা সম্পূর্ণ দ্বিমুখী একটা আচরণ। যেখানে আমাকে ফ্যাসিজম শেখায়, যেখানে আমাকে জনগণের এগেনিস্টে কাজ করতে, হ্যাঁ, জনগণ যেটা চায় সেটা করতে আমাদেরকে বাধা দেয়, যে আইন, যে ইগুলা কনস্টিটিউশনাল যে আইনগুলা, হ্যাঁ, ওই জিনিসগুলা যদি আমি দূরই না করতে পারি, সংস্কারই না করতে পারি, তাহলে গণতন্ত্রের প্র্যাকটিস কোথায় হয়? হওয়ার কোনো সুযোগ আছে? গণতন্ত্র পিওর, একদম সলিড গণতন্ত্র প্র্যাকটিস করতে হলে জনগণের সম্পৃক্ত থাকতে হবে, জনগণের ম্যান্ডেট থাকতে হবে, জনগণের মতামতের রায় থাকতে হবে, মতামতের মূল্যায়ন করতে হবে, মতামতের গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় কোনো কিছুই হয় না। এবং আমাদের আমি মনে করি দ্রুত এই কাজগুলো করা উচিত। এবং যেই কাজগুলা বিশাল একটা ল্যাকিংস ছিল এই বড় বড় রাজনৈতিক দলের, বিশেষ করে আমি মনে করি কি বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য আরও কিছু দল, তারা হয়তো বা কথায় কাজে মনে হচ্ছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে অনেক সহযোগিতা করছে। যদি প্রকৃতপক্ষে বিএনপি এবং অন্যান্য সমমনা দলগুলা যদি যদি ইন্টারিম গভর্নমেন্টকে প্রপারলি সহযোগিতা করত, প্রপারলি জনগণের মোটিভটা, তাদের আসলে চাওয়াটা, তাদের আশাটা কি, তারা যে ওই অর্থে দুই কাজ করত, আমাদের দেশে এই 6 মাসে ব্যাপক পরিবর্তন চলে আসতো। ব্যাপক পরিবর্তন চলে আসতো। দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারপর হচ্ছে আহ, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, তারপরে পুলিশ তো আছেই, ওদের বাহিনীটার কথাও বলেন, কিংবা সেনাবাহিনীর যে অবস্থানটা, এগুলো আমরা অনেক বেশি কাজ করতে পারতাম। অনেক একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতো, এবং একটা ডেভেলপ চিন্তার দিকে যেতে পারতাম। অথচ আমাদের কর্মকাণ্ডে, পলিটিক্স দলগুলোর কর্মকাণ্ডে, যেই 6 মাস ধরে অতিষ্ঠ করে ফেলছে জনজীবন, সেই সব পলিটিক্স দলের জন্য, হ্যাঁ, যেই কাজগুলো করা উচিত ছিল, সেই কাজগুলোর প্রতি এখন এই ইন্টারিম গভর্নমেন্ট মনোযোগ হারিয়ে ফেলেছে। তারা ব্যতিব্যস্ত করে রেখেছে তাদের, এমনভাবে ব্যতিব্যস্ত করে রেখেছে তাদেরকে, যে তারা আসলে পজিটিভ ওয়েতে যে এইসব পরিকল্পনাগুলো গণতন্ত্রের সাথে মানে অ্যাডজাস্টমেন্ট করে, গণতন্ত্রের সাথে যেটা আসলে অ্যাকচুয়ালি ম্যাচিং করে, এই কাজগুলো করা উচিত, ডেভেলপমেন্টের কাজগুলো করা উচিত, তারা করতে পারছে না। কারণ তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হ্যাঁ, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের নৈরাশ্য এবং সংশয়বাদ দিয়ে জনগণের মোটিভটাকে, ওয়েটাকে চেঞ্জ করে, হ্যাঁ, আমাদের ওয়েটটাকে চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় এই এই একটা গভর্নমেন্ট, ডক্টর ইউনুস স্যার, ইউনুস, ডক্টর ইউনুস একটা এক্সিলেন্ট ব্যক্তিত্ব, একটা এক্সিলেন্ট মানে অ্যাপ্রুভাল, আপনার হচ্ছেন কি বলে, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ওয়ার্ল্ডলি। তাহলেও সেই ব্যক্তিটার জন্য আমাদের দেশটা এখনো নিরাপদ। এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির ক্যাবিনেটটাকে, এই ব্যক্তির অ্যাডভাইজর, যে অন্যান্য আদার্স যে মেম্বার্স আছে, তারা যদি প্রপারলি আসলে কাজ না করতেন, এই দোসররা, আওয়ামী লীগরা ঠিকই তাদের মানে পুনর্বাসন বা প্রতিবিপ্লব একটা ঘটনা ঘটিয়ে ফেলার সম্ভাবনা ছিল। তো আমরা এটা মনে করি, এটা আমরা করতে দিব না ইনশাল্লাহ।
এটা কোনো অবস্থাতেই করতে দিব না। এবং আমরা খুব শীঘ্রই আমরা পলিটিক্যাল যে একটা সিচুয়েশন, এটা আমরা খুব দ্রুতই আমরা ইয়ের দিকে নিয়ে আসবো, শান্তির দিকে নিয়ে আসবো। শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, এটা আমরা কামব্যাক করব খুব শীঘ্রই, যেন সুশৃঙ্খল একটা জাতি হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, প্রতিনিধিত্ব করতে পারে, এরকম একটা পলিটিক্স আমি মনে করি করা উচিত। বিশেষ করে যেসব দোসররা, ফ্যাসিজম দোসররা চাঁদাবাজি করে বাংলাদেশটাকে উত্তপ্ত করে রেখেছে, তাদের উচিত। এবং মানুষ, আমি বারবার বলছি, মানুষ কিন্তু সব বুঝে। যেভাবে ওই দলগুলা ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে আবারও, হ্যাঁ, তারা মনে করছে আমরা জোর করে আমরা ভোট ব্যালট বাক্স ভরে দিব, আওয়ামী লীগ যেরকম করছে, কোনো অবস্থাতেই করতে দেওয়া হবে না। একটা ভোট, নট এ সিঙ্গেল একটা ভোটও আমরা অবৈধভাবে কাজ করতে দিব না। আমাদের জীবন থাকা অবস্থায় ছাত্র জনতা, দেশপ্রেমিক ভাইয়েরা এটা করতে দিবে না। যে যোগ্য তাকে ভোট দেওয়া হবে, যে যোগ্য তাকেই নির্বাচন করা হবে, যে যোগ্য তাকেই সব ধরনের ম্যান্ডেট দেওয়া হবে, যে অযোগ্য সবাইকে বয়কট করা হবে। কোনো সুযোগই নেই তাদেরকে এই বাংলাদেশে আর আশ্রয় প্রশ্রয় এবং আমাদেরকে দুয়াবাজি দিয়ে, হ্যাঁ, গোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নেই। আবারও বলছি, 15 দিনের, 10 দিনের একটা গ্যাপ ছিল, 11 তারিখ এবং 21 তারিখ, সেটা এখানে একটা বড় একটা মানে একটা প্ল্যান হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে ক্লিয়ার না, এবং এই জিনিসটা ক্লিয়ার হতে হয়তোবা কিছু পড়াশোনা দরকার। পত্রিকায় কিংবা মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনলে হয়তোবা বুঝতে পারবো। আর হচ্ছে পিনাকি, ইলিয়াস, ওনাদের প্রতি ওনাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাবে। ওনারা ফেসবুকে, ওনাদের ইউটিউবে তাদের বক্তব্য, তাদের ইনফরমেশন তারা দেখ। তবে আমি মনে করি তাদের বক্তব্য বা ইনফরমেশনে প্রভাবিত না হয়ে, বিশেষ করে মাহফুজ আলম উপদেষ্টা যিনি আছেন, উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অন্যতম একজন মাস্টার মাইন্ড ছিলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্যে। আর হচ্ছেন আসিফ, যারা আছেন বর্তমানে, তাদেরকে প্রভাবিত, তাদের ইউটিউব চ্যানেল, তাদের বক্তব্য, তাদের ইনফরমেশনে প্রভাবিত না হয়ে আপনারা আপনাদের লেভেলে পলিটিক্স নিয়ে চিন্তা করুন। আপনারা আসলে ভাবুন যে আসলে পলিটিক্সটা কোন লেভেলে এগোলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা ইন্টারিম গভর্নমেন্টের একটা সুনাম বা একটা স্থায়িত্ব টিকে যাবে বা থাকবে, এরকম এক চিন্তা করা উচিত। আর বৈশ্বিকভাবে পলিটিক্যালি একটা জিও পলিটিক্স বলে তো একটা কথা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আসলে পলিটিক্স আসলে চাইলেও একা করা যায় না। হ্যাঁ, একটা বৈশ্বিক একটা রাজনৈতিক সিস্টেম আছে, ওইভাবেও করতে হয়। অনেক দেশের সাথে পলিটিক্স নিয়ে তারা আমাদের কন্ট্রোল করে, কেউ আবার কন্ট্রোলের মধ্যে মানে বিপরীত কন্ট্রোল থাকে। সব মিলিয়ে আমাদের একটা পলিটিক্স করতে হয়। তো যাই হোক, ওই পলিটিক্সটার দিকেও একটু হিকমার সহিত, একটু কৌশলী করে আমাদের একটা স্টেবল কান্ট্রি এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন প্রত্যয়ে, নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে পলিটিক্সগুলা করা উচিত, একটু করা উচিত। এবং পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর লোক যারা আছেন, তারা একটু হেল্প করবেন, সহযোগী হবেন। কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বললে বুঝতে হবে উনি দোসর। ওগুলো খুনির দোসর, ওগুলো মীর জাফরের সিমেনে তৈরি। আমি মনে করি ভারতীয় রয়ের দালাল, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতের কোনো না কোনোভাবে তার জন্মের মধ্যে মদত আছে। না হলে তো এটা হতেই পারে না। আওয়ামী লীগ এমন কিছু করে নাই যে আওয়ামী লীগকে আবার আমাকে পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগ এমন কিছু করে নাই। একাত্তরে একটা অর্গানাইজার ছিলেন আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগের হিস্ট্রি অনেক ব্যাপক, এটা নিয়েও আলোচনা করলে অনেক সময় লাগবে। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের জন্ম, হ্যাঁ, এটা কিভাবে আওয়ামী মুসলিম থেকে আওয়ামী আসলো, তারপর এটা কিভাবে এইখানে এসে পলিটিক্যালি একটা ভায়োলেন্স থেকে, হ্যাঁ, একটা দেশ স্বাধীন হইলো। তো যাই হোক, এগুলা অনেক কারণ আছে, এগুলা বললে তো অনেক কথাই বলে চলে আসে। দেখা যায় এগুলা বললে দেখা যায় আমি রাজাকার হয়ে যাব, নব্য রাজাকার হয়ে যাব, ফালতু হয়ে যাব, যে আমি দেশপ্রেমিক না, আমি আসলে এটা সেটা, আমি 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 এটা সেটা, কিংবা পাকিস্তানি দালাল দোসর, আমি আবার পাকিস্তান রাষ্ট্র কাম করতে চাই। আসলে পাকিস্তানের রাষ্ট্র তো, এগুলা এগুলা বলার কোনো সুযোগ নাই এখন আর। এগুলা বলার কখনো আগেও সুযোগ ছিল না। সাধারণ মানুষকে এগুলা বুঝিয়েছে, কিংবা জোরে হোক, কৌশলে হোক, কিংবা রাতের ভোটে হোক, ড্যামি নির্বাচন হোক, হ্যাঁ, এগুলা করে মাইরা টাইরা নিয়ে এইসব কথা বইলা বিভ্রান্ত করে মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ, সাংবাদিক ভাইদের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে শেখ হাসিনা যে লুটটা করে গেছেন, এটা নজিরবিহীন, এটা অকল্পনীয়, এটা অবাস্তব। এটা একটা স্বপ্ন রাজ্যে হতে পারে শেখ হাসিনা যেসব কাজগুলো করে গেছে, যে অন্যায় অনিয়মগুলো করেছে। মানুষ অ্যাডিক্টেড থাকলে, মানুষ যখন ড্র্যাগ নেয়, যখন মানুষ ড্র্যাগ নেওয়ার পরে তার চিন্তা চেতনা কেমন থাকে,
ঠিক শেখ হাসিনা চিন্তা চেতনা তার দোসর এবং তাদের চিন্তা চেতনা একদম ড্র্যাক নেওয়ার পরে একজন আসক্ত ড্রাঙ্কেনের যে অবস্থা থাকে, ড্রাঙ্কেন ব্যক্তির, ঠিক শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের এই অবস্থা ছিল। টোটালি একটা ড্রাঙ্কেন এবং অ্যাডিক্টেড একটা দল ছিল। এই দলটা মানে অন্যায়ের রাজ্যে, দুর্নীতির রাজ্যে যা যা করণীয়, শয়তান যা যা করে তারা তারাই করছে। শুধু তারা অ্যাডিক্টেড ছিলেন। এই জন্য আসলে তারা যে সুস্থ সবল সুন্দর পলিটিক্স করতেন, সুস্থ থাকতেন, তাহলে এটা হতো না। যাই হোক, এগুলা আমাদেরকে ওভারকাম করতে হবে দ্রুত। এবং আসিফ ভাই, স্যালুট আপনাদের। তারপরে মাহফুজ আলম ভাই, আপনাকে আমার ব্যক্তিগতভাবে খুব ইন্টেলিজেন্ট এবং দক্ষ এবং দেশপ্রেমিক মনে হয়। এবং নাহিদ ইসলাম এক্সিলেন্ট, সার্জিস, এটা তো কথাই নেই, বাংলাদেশের আপনি বলতে পারেন যে এটা কামান। তারপর হাসনাত আবদুল্লাহ, এটা হচ্ছে একটা অ্যাটম বোম। তো তাদের সাথে থাকুন, থাকলে অ্যাটম বোমের সাথে থাকুন, কামানের সাথে থাকুন। ওই চোর বাটপাট দুর্নীতিবাজ খুনি দোষরদের সাথে থেকে আমাদের কোনো লাভ নেই। দেশের দুর্নীতি ছাড়া, দেশের অনিয়ম ছাড়া কিছুই হবে না আমাদের দেশে। তো এটাই আলেম সমাজ, আপনারা আবারও জেগে উঠুন। 17 বছর যেভাবে নির্যাতন হয়েছেন, যদি আর না হতে চান, আপনারা এগিয়ে আসুন, আপনাদের বয়স দিন, আপনারা রাস্তায় নেমে আসুন, আপনারা ন্যায়ের পক্ষে থাকুন। আপনারা সবসময় আছেন, আমি জানি আপনারা সবসময় ন্যায়ের পক্ষে আছেন, আপনারা সবসময় ন্যায় কাজ করেন। আপনাদের স্যালুট। আপনারাই হচ্ছেন একমাত্র ব্যক্তি যারা আল্লাহকে ভয় পায়, যারা জনগণকে ভালোবাসে, যারা জনগণের মঙ্গল চায়, একমাত্র আপনারাই। কিন্তু আমাদের মাঝে দুঃখের বিষয়, সামান্য কিছু ভুল ত্রুটির কারণে কিংবা একতলাফের কারণে আমাদের যে বৃহৎ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের দল আছে, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, কওমি, তারপর হচ্ছে আপনার খেলাফত মজলিস, আমরা এক হতে পারছি না। তো একটু প্লিজ চলেন আমরা এক হই, একটু ইউনাইটেডলি একটা পলিটিক্স উপহার দিই। আমরা অন্ততপক্ষে আমরা এই খুনি হাসিনা, এই ফ্যাসিজমের এগেনিস্টে আমরা একটু এক হয়ে একটু কাজ করি, 5টা বছর কাজ করি। দরকার হলে আবার আমরা আলাদা হয়ে যাব। 5টা বছর প্লিজ আপনারা এক হন, 5টা বছর বাধ্য করুন। আসুন আমরা এক হই, একটা প্ল্যাটফর্মে আসি, একটা ফ্যাসিজমের এগেনিস্টে আসি, একটা একটা খুনির এগেনিস্টে আসি, একটা দুর্নীতি বাজের এগেনিস্টে আসি। এসে আমরা একটা কাজ করি, সবাই একত্রিত হয়ে, যারা আসলে সুন্দর ইনসাফ ভিত্তিক একটা সুন্দর বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই বিশ্বের কাছে। আমরা এক হই, এটার জন্য হলো একবার এক হয়ে একটু কাজ করে দেখি আমরা করতে পারি কিনা। যদি আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়, যদি আমাদের মধ্যে ঝামেলা হয়, আমরা আবার দরকার হলে পিছিয়ে সরে যাব। আমাদের যার মতো করে যেই আদর্শে আমরা করি বা যেই অ্যাঙ্গেলে আমরা সিস্টেমে রাজনীতি করতে পছন্দ করি, হ্যাঁ আমরা করব। কিন্তু আপনাদের জন্য বা আপনাদের জন্য, আমাদের জন্য যে আমাদের প্রবলেমটা, এটার জন্য আসলে আমাদের সমস্যা হচ্ছে। এই যে ফ্যাসিস্টরা, খুনিরা বারবার আমাদেরকে মানে আমাদেরকে একটা পলিটিক্যালি ভায়োলেন্সে রেখে তারা পলিটিক্সের ফায়দাটা নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এই ভায়োলেন্সটা থেকে বেরিয়ে আসুন প্লিজ। আমরা একটু কাজ করি দেশের জন্য। দেশটা তো আসলে আমরা চাই না আসলে বারবার আমাদের দেশটা এভাবে এফেক্টেড হোক। বারবার খুন খারাপি পলিটিক্সের নামে এই দেশটাকে, যারা পলিটিক্স করে তারা রাজবন্দী হয়, তারা নাকি এইটা সেটা, তাদের জেল হইলেও বের হয়ে যায়, হ্যাঁ তাদেরকে ক্ষমা করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। হাউ ফানি! এটা কিভাবে সম্ভব? এটা হয়? এটা কিসের আইন? এটা অবশ্যই আইন না, এটা কোনো অবস্থায় গণতন্ত্র না, এটা কোনো অবস্থায় কিছু না। আমাদের ভিতরেই গণতন্ত্র নাই, আমাদের ভিতরেই ফ্যাসিজম, আমাদের ভিতরেই অন্যায় অবিচার এবং দুর্নীতি ভরা। এই দুর্নীতি যদি ভরা না থাকতো, তাহলে আমরা কেন শেখ হাসিনাকে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করতে চাই? কেন বড় বড় রাজনৈতিক দলগুলা ক্যান্টনমেন্টে বসে ছাত্রদেরকে বুঝাতে চায় যে আসলে তোমরা বুঝো না, ছোট ছেলে বাচ্চা, আমরা বুঝি, আমাদের এই ইয়ার্স 40 ইয়ার্স, যা তোমার 40 ইয়ার্সই হয় নাই কা যে আমি 40 ইয়ার্স দিয়ে জব করি। তো এইসব কথা বলে হ্যাঁ সিচুয়েশন শিখায় বাচ্চাদেরকে, ছেলেদের, ছোট ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, জনতাকে এগুলা শিখায়, মেসেজ দিয়ে আমাদেরকে আবারও শোষণ শাসন ফ্যাসিজম কায়েম করতে চায় বাংলাদেশের উপর দিয়ে। এটা কোনো অবস্থায় হবে না। এই কম্প্রোমাইজ করে নাই হাসনাত আবদুল্লাহ, এই কম্প্রোমাইজ করে না ছাত্র জনতা, কম্প্রোমাইজ করে না বাংলাদেশের কোনো আপামর দেশপ্রেমিক প্রতিটা মানুষ। এটা করে না বিদায় আমরা রাজপথ আবারও দখলে নিব, রাজপথ আবারও প্রয়োজন হলে রক্তে রঞ্জিত করব। তারপরও ফ্যাসিজম আমরা আর কায়েম করতে দিব না বাংলার মাটিতে। 71 থেকে 24 পর্যন্ত আমাদের বাংলাদেশের উপরে যে পরিমাণ অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, খুন খারাপি হয়েছে, এটা সারা বিশ্বে কঙ্গো, সোমালিয়া, বসনিয়া, ইভেন চেচনিয়াতেও হয় নাই, ইভেন কেনিয়া, একদম আপনার কঙ্গো, সোমালিয়া, হ্যাঁ
এইসব রাষ্ট্রগুলো একদম ভঙ্গুর, তাদের কোনো ব্যাকবোন নাই, কিছু নাই। ওদের থেকেও আমাদের রাজনীতির অবস্থা অনেক খারাপ। আমার আপাত দৃষ্টিতে আমাদের যে বার্নিশ করা রাজনীতি শেখ হাসিনা আমাদের কাছে প্রেজেন্ট করেছিল, এগুলো সম্পূর্ণ হচ্ছে সম্পাপড়ির মতো, হ্যাঁ, ভাউতাবাজি। এগুলা আমাদের একটা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বিশ্বের কাছ থেকে, বিভিন্ন সংস্থা থেকে, অর্থনৈতিক সংস্থা বা ইনস্টিটিউট থেকে ঋণ টিন নিয়ে আমাদেরকে সর্বশান্ত করে এই কাজগুলো করেছে। এটা কোনো ডেভেলপমেন্ট না, এটা ঋণের বোঝা। এটা দেশের জন্য বড় ধরনের একটা অভিশাপ। দেশের একটা মানে পর মানে পরদেশের মানে মানে অন্য দেশের প্রতি নির্ভরশীলতা হওয়ার একটা মানে কায়দা এবং একটা একটা সিস্টেম। এই ছাড়া আমাদের আর কিছুই হয় নাইকা, আমাদের দেশ কিছুই দিতে পারে নাইকা। অতএব আমি বলবো যে জনগণকে, মানুষকে সুষ্ঠু, সুন্দর এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য যেসব পলিটিক্স করা উচিত, যেসব পলিটিক্সের সাথে থাকা উচিত, প্রতিটা মানুষ যেন তাদের উদ্দেশ্য এবং তাদের চিন্তা থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, যেটা আসলে স্বপ্ন দেখে, যেটা তারা বাস্তবায়ন করতে চায় কাজের মাধ্যমে তাদের সাথে থেকে, এটা যেন আমরা কায়েম করি, এটা যেন বাস্তবায়ন করি নতুন বাংলাদেশ গড়তে। এছাড়া আর কোনো পথ নাই। এবং দেখেন, এই স্বৈরাচারীরা, তাদের এত জনগণ কোত্থেকে আসে? এই ফ্যাসিস্টরা যে ফ্যাসিজম কায়েম করে, তারা কিভাবে করে? আসলে তাদের কোনো কাজ নাই, তাদের কোনো অফিস নাই, তাদের কোনো আদালত নাই, তাদের কোনো কিছু নাই। সারাদিন স্ট্যাম্পবাজি করবে, সারাদিন দলবাজি করবে, হ্যাঁ, গ্রুপিং করে শোডাউন করবে, এগুলা করে মানুষকে তার চাঁদা নিবে। কাল থেকে প্রতিজ্ঞা করেন চাঁদাবাজি বন্ধ করে দিবেন। কাল থেকে দেখেন কোনো ফ্যাসিস্টের সাথে সাথে সাধারণ জনগণ থাকবে না, কারণ তাদেরকে মানি আসবে না। মানি না আসলে চাঁদা পাবে কোত্থেকে? মানি না আসলে তারা কেন ওই দল করবে? তাদের কাজ নাই, কাজ নাই। শর্টকাট দুর্নীতিবাজরা ধনী হয়ে দেশটাকে একদম সর্বশান্ত করে তারা আজ থেকে আমাদের উপরে ছুরি গড়ায়। এটা আর করতে দেওয়া যাবে না, কোনো অবস্থায় করতে দেওয়া যাবে না। আমরা আমাদের পরিবর্তন ইনশাল্লাহ আমরা করবই করব। আর হচ্ছে ওভারঅল আমরা ওভারঅল আমরা একসাথে সবাই একদম ইউনাইটেডলি আমরা শেখ হাসিনার পানিশমেন্ট আমরা খুব শীঘ্রই সুনিশ্চিত করব। এবং আওয়ামী লীগকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে 1 মাসের ভিতরে, এরকমও না, 10 দিনের ভিতরে ব্যানিশ করার জন্য যেখানে যে আন্দোলন করার দরকার প্রতিটা মানুষের তাই করা উচিত। আওয়ামী লীগ এই দেশের জন্য আমি মনে করি এটা অভিশাপ। হাসিনা এই দেশের জন্য, দেশের মানুষের যে ক্ষতি করেছে, দেশকে যে পরিমাণ ক্ষতি করেছে, লুট করেছে, এটা নজিরবিহীন। এটার কোনো ক্ষমা নাই, এটার কোনো পুনর্বাসন নাই। এটার একমাত্র সমাধান হচ্ছে তাকে উপযুক্ত, তাকে শাস্তি সুনিশ্চিত করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। প্রতিটা মানুষকে চিহ্নিত করে তাদেরকে তওবা ইস্তেগফার পাঠ করে তাদেরকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনযাপন করার, হ্যাঁ, করা উচিত আমি মনে করি। আর হচ্ছে এই তো, সারাদিন তো অনেক কথা বললাম, অনেক ব্যস্ত ছিলাম। আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, আইনটাতে করেছি আলহামদুলিল্লাহ। ওটা আলাদা একটা প্রোগ্রাম, ওটা আলাদাভাবে কথা বলবো। তো ফাইনালি এই কাজগুলো আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এখানে সুযোগ নাই আদারওয়াইজ অন্য কিছু করার। তো আমরা ভালো কাজ করব। রমজান তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, অনেক কষ্ট লাগছে। আজকে 22তম রমজান হবে হয়তো, 21 রমজান চলে গেল আজকে। আমাদের মহা মানে মহিমান্বিত মাসের মধ্যে, মাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাস। রমজান মাস এতটাই মানে মানে একটা মুমিনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। রমজান মাস আমাদেরকে মুক্তি দিতে পারে জাহান্নাম থেকে। রমজান মাস আমাদেরকে জান্নাতের জন্য দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস আমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাস হচ্ছে আমাদেরকে সবের ভান্ডার নিয়ে আল্লাহ তালা আমাদের মাঝে চলে আসেন। রমজান মাস একটা হাদিস বলি, বলে আমি শেষ করে দেব। বুখারী শরীফের হাদিস। রমজান মাস হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করলো, সালাত কায়েম করলো, জাকাত আদায় করলো এবং সিয়াম পালন করলো, রমজান মাসে আল্লাহর কর্তব্য হয়ে যায়। আল্লাহর কর্তব্য হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আমরা আমাদের রমজানের গুরুত্ব, তাৎপর্য, রমজানের শিক্ষা, এই রমজান মাস, একটা মাস চলে গেল আমাদের মাঝ থেকে। আর 10টা দিন হয়তো বা বাকি আছে।
আল্লাহ যেন আমাদের সবাইকে বাকি 10টা দিন, আমার যদি পিছনের কোনো ল্যাকিংস থাকে, ঘাটতি থাকে, ইবাদত বন্দেগীতে তওবা ইস্তেগফার করে আমাদের গুনাহ যদি আমরা মাফ করে না নিতে পারি, আসলে আমরা সামনে আরও 9টা দিন পাবো। আমরা যেন অনেক বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, আমাদের গুনার জন্য কান্নাকাটি করি। আমরা তো আসলে মানব সৃষ্টিকুল, এমনভাবে সিস্টেম করে সৃষ্টি করা হয়েছে, আমরা গুনাহ করব। এভাবেই আল্লাহ বলেছেন। আমাদের একটু তাড়াহুড়োর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভিতরে অনেক তাড়াহুড়া কাজ করে। আমরা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক জায়গায় কোরআনে সবর করতে বলছেন, সবর হতে বলছেন, মানে সবর করতে বলছেন, ধৈর্য ধারণ করতে বলছেন। আসলে আমাদেরকে আল্লাহ তালা সব ধরনের শিক্ষা দিয়েছেন, সব ধরনের কমপ্লিট একটা জীবন বিধান সিস্টেম, আমাদের কিভাবে ভালো কাজ করলে আমরা জান্নাত পাবো, কিভাবে ভালো কাজ করলে দুনিয়াতে আমাদের আখিরাতে আমাদের একটা রেজাল্ট, একটা সুন্দর একটা গিফট হবে, সে বলে দিচ্ছেন। তো রমজান মাস এখন 9 দিন আছে, আমরা আমাদের গুনার জন্য ইস্তেগফার পাঠ করব। রমজান মাস আমাদের জীবনে যেন আবার চলে আসে, অনেক বারবার চলে আসে আমাদের যেন, আমরা যেন রমজান মাস রমজান মাসকে পাবো, রমজান মাসে রোজা রাখবো, এই আশাই যেন আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি আমাদের হায়াতের মাঝে ন্যাক হায়াত চাই। সবার জন্য সবাই দোয়া করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকুক, ফ্রেন্ডস আছে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, নেইবার্স, রিলেটিভস, সবাই ভালো থাকুক। সবার ভিতর থেকে অহংকার, ভেদাভেদ, তারপরে হিংসা দূর হয়ে যাক। সবাই সবার অবস্থান থেকে অনেক বেশি কোঅপারেটিভ করি, অনেক হেল্পফুলি হই, যাতে আমাদের সমাজটা অনেক ডেভেলপমেন্ট হয়। এবং ভালো কাজগুলা করার জন্য, ভালো কাজগুলা বলার জন্য, ভালো কাজগুলার প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আসলে অনেক কিছু চিন্তা করার দরকার নেই। একটু লাইফটাকে সিস্টেমেটিক একটু চেঞ্জ করে, হ্যাঁ, একটু মানুষের কাছে গিয়ে, হ্যাঁ, চাইলেই চেঞ্জ করতে পারি। তো রমজান মাস আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। রমজান মাস টোটালি আসলে আমাদের লাইফ সিস্টেমটা কেমন হওয়া উচিত। মহান রাব্বুল আলামিন, মানে একজন যে মহাজ্ঞানী, আল রহমান রাহিম, ইয়ে সত্তার, ইয়ে জাব্বার, ইয়ে জাল জালালে ওয়াল ইকরাম, উনি যে, ওনার যে কত সেফাত, ওনার যে কত গুণাবলী, ওনার যে কত বৈচিত্র্য গুণের অধিকারী, কতটা ক্ষমতাবান উনি, কতটা চমৎকার উনি আমাদের মাঝে রমজান মাসটাকে উপস্থাপন করেছে। আসলে আমরা প্রচুর গুণা করি, রমজান মাসের মাধ্যমে আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ব্যানিশ করে দেন। রমজান মাস এমনভাবে আল্লাহ তালা আমাদের মাঝে বরকতময় করেছেন, বা এমনভাবে আমাদের জন্য দয়ায় ভরে দিচ্ছেন, বা রমজান মাস আমাদের মাঝে এমনভাবে মানে তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে রমজানের শিক্ষাটাই হচ্ছে আমার বাস্তবিক জীবনে প্রতিটা দিন, যত দিন বেঁচে থাকবো আমি আসলে কীভাবে চলাফেরা করব, কীভাবে আমাদের লাইফটা লিড করব, কীভাবে আসলে আমাদের জীবন ধারণ করব। এটা আসলে শুধু রমজান মাস না, রমজান মাস হচ্ছে এটা লেসন। এখানে আমরা আমরা প্র্যাকটিস করব, এবং এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো। এই মাসটাকে প্র্যাকটিস করে আমরা 11টা মাস, ঠিক এই মাসটাকে লেসন নিয়ে 11টা মাস আমরা এই মাসটাকে প্র্যাকটিস হিসেবে নিয়ে, লেসন নিয়ে 11টা মাসটা আমরা ওইভাবে আমরা আমাদের কাজগুলা করব। তাহলেই আমাদের কামিয়াব আখিরাত এবং দুনিয়া। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলার বাকি ছিল, অনেক কথাই বলতে চাই, অনেক সময় আসলে বলতে পারি না, মাথায় আসে না। তো ফাইনালি এটাই হচ্ছে, আমরা অনেক পরীক্ষা দিয়েছি, আর কোনো পরীক্ষা দিতে চাই না। আমাদের রাজনীতির ভিতরে আর কোনো রাজনীতি ঢোকাতে চাই না, রাজনীতির ভিতরে আর কোনো রাজনীতি রাখতে চাই না। যারা বিদ্ধ হয়ে গেছে, কত স্টুপিড ফাজিলের বাচ্চা, বিশেষ করে যারা ক্ষমতায় আসার জন্য বিবর হয়ে আছে, সকাল হলে নির্বাচন, বিকাল হলে নির্বাচন, ঘুমের মধ্যে নির্বাচন, স্বপ্নে নির্বাচন, দিবানিশি নির্বাচন করে, এগুলো একটাও দেশপ্রেমিক না। এগুলো কখনই তারা প্রমাণ রাখতে পারে নাই রে ভাই, তারা প্রমাণ রাখতে পারে নাই, তারা কখনই সেটা করে নাই, তারা সেটা করে দেখাতে পারে নাই। তারপরে তারা কিভাবে এরকম বুলি আখড়ায়, তাদের কোনো অধিকারই নাই এরকম বুলি চাপাবাজি করার, যে আমরা এই করব সেই করবো, আমরা করব, করে সে জাতিকে উদ্ধার করে ছাড়বো। এগুলো ধোকাবাজ, এগুলো জাদুকর, এগুলো ওই মুসা আলাহিসাল্লামের গল্পের মতো। মুসা আলাহিসাল্লাম যখন আসলো ফেরাউনের সামনে, হ্যাঁ, নকল জাদুকররা ধরা খায়া গেল। তো নকল জাদুকররা ধরা খায়া আসল মুসা আলাহিসাল্লাম লাঠি সাপ হয়ে নকল জাদুকরের সাপগুলো সব খায়া ফেলাইলো। তারপর নকল জাদুকররা কি কাফারা দিয়ে মুসলিম হয়ে গেল, আল্লাহর উপরে ঈমান আনলো। ঠিক হয়েছে এই যে আমাদের এইরকম রাজনীতিবিদরা, তারা আমাদের ভাওতাবাজি করে আমাদেরকে ওই শয়তানের মতো, জাদুঘরদের মতো, যখন তারা ঈমান আনে নাই, হ্যাঁ, মুসালামের প্রতিদ্বন্দ্বী হয়ে ফেরাউনের সামনে তাদের কারিশমা দেখাইতে গেছে, ঠিক তাদেরকে আমাদেরকে এরকম ভাওতাবাজিভাবে কারিশমা দেখায়, কারিশমা দেখিয়ে আমাদেরকে, হ্যাঁ, এই করবে সেই করবে, হামলা দমলা সব কিছু করে দিয়া আমাদের দেশটা লুট করার একটা পায়তারা করে। তো জনগণ এগুলো বুঝে ফেলাইছে, জনগণ এইসব রাজনীতির সাথে আর নাই, ইনশাল্লাহ আর থাকবেও না, আলহামদুলিল্লাহ আর থাকবেও না, কোনো সুযোগ নাই।
আমরা আছি সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং দেশপ্রেমিকদের পক্ষে। হাজরত আবদুল্লাহ জিন্দাবাদ, সাজিদ সালাম জিন্দাবাদ, আসিফ মাহফুজ আলম জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ সকল ইসলামিক দলের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি জিন্দাবাদ। এবং যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, প্রতিটা মানুষ যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্য বলছি, আপনারা সবাই আমার জন্য জিন্দাবাদ। আপনাদের জন্য আমার তরফ থেকে জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র জিন্দাবাদ। অর্থাৎ অন্যায় নিপাত যাক, দুর্নীতি ধ্বংস হোক, দুর্নীতি ধ্বংস না হলে আমরা ধ্বংস করে দেব। আর কোনো দুর্নীতি, কোনো স্ট্যান্ডবাজি, কোনো বুর্জোয়া ক্যাপিটালিস্ট, কোনো ক্যাপিটাল মানে অর্থ আত্মসাৎ, মানে মানে এইসব মানুষের পিছনে না ঘুরে এইসব জিনিসগুলো আমরা না করে আমরা সামনের দিকে ফরওয়ার্ড হব। ইনসাফ ভিত্তিক সুন্দর একটা ন্যায়নিষ্ঠ সুন্দর আগে মানুষ হব, তবে সুন্দর একটা আমাদের কাঠামো দাঁড় করাবো। এখানে সবাই কোঅপারেটিভ থাকবো, সবাই একটা এমন রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। এই রাষ্ট্রটা আমাদেরকে দিয়েছে অনেক কিছু। মদিনা রাষ্ট্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছে আসলে রাষ্ট্র কেমন হতে হয়। হযরত আবু বকর দেখিয়েছে, হযরত ওমর দেখিয়েছে, হযরত ওসমান দেখিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ তারা সাহাবীদ্বয় আমাদের দেখিয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। তারা ইনসাফ ভিত্তিক ছিল। পরবর্তীতে আমাদের দেখিয়েছে আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, তারপর আপনার ওসমানিয়া খেলাফত, আরও অন্যান্য শাখা প্রশাখা খেলাফত বা সালতানাত, খোয়ারিজম খেলাফত, মুঘল সাম্রাজ্য, অনেক রাষ্ট্রই ছিল, অনেক ইনসাফ ভিত্তিক ছিল। অনেক ভালো ভালো রাজা আসছে, অনেক ভালো ভালো শাসক আসছে যারা দেশের মানুষের এবং জনগণের কাজ করেছে। হ্যাঁ, তো ইসলাম সেই গৌরব গৌরবান্বিত বা গৌরব উজ্জ্বল দিনগুলা থেকে বেরিয়ে এসে তারা অন্য পথে চলে গেছে। আমি আবারও বলি, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কাজ করতে হবে, দোয়া করতে হবে যেন আমরা আমাদের সেই হারানো গৌরব আবার অতি শীঘ্রই ফিরে পাই। এই জন্য আমাদের কাজ করতে হবে, দোয়া এবং দাওয়া দুটাই করতে হবে। আমরা মাঠে কি করব? আগে মাঠকে মারাবো, চাষ করব, সুন্দরভাবে চাষ করে চাষ উপযোগী, তারপরে বীজ বপন করব, তারপরে যখন ভালো করে চারা গজাবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমার খেতে বেশি বেশি ফসল দাও। যে আমি কিছু না করে খালি কি ফসল দাও ফসল দাও হবে? ফসল তার আসমান থেকে পড়বে না। তো অতএব আল্লাহ তাআলা বলছে কাজ করতে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে। তো আমরা সেটাই করব। জনগণ, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি কিনা জানি না, তবে আমার কাছে মনে হলো যে অনেকক্ষণই কথা বললাম। তো এইগুলো আমার সিম্পল কথাবার্তা, এগুলো আসলে কোনো রাজনীতি নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার বাংলাদেশকে যেমনভাবে দেখতে চাই আমি সেভাবেই আমি চিন্তা করি, আমি সেভাবেই বললাম এবং আমি মনে করি আমাকে সেভাবেই কাজ করা উচিত। আমি আমার বাংলাদেশকে যেমন ভালোবাসি, যেভাবে দেখতে চাই, যেভাবে করতে চাই, যেভাবে ভাবি ওইভাবেই কাজ করতে চাই। আসুন আমরা ওইভাবেই সবাই কাজ করি। আমরা থাকি ছাত্রদের সাথে অন্ততপক্ষে আগামী 5টা বছর, থাকি আমরা ডক্টর ইউনূসের সাথে, থাকি আমরা উপদেষ্টাদের সাথে, থাকি আমরা ইসলাম ভিত্তিক যারা রাষ্ট্র কায়েম করতে চায় তাদের পক্ষে থাকি, তাদেরকে সহযোগিতা করি। আমরা আন্দোলন করি শয়তানের এগেনিস্টে, ফ্যাসিস্টের দোসরদের এগেনিস্টে, যারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে ঘুমোতে দেয় না শান্তিতে, তাদেরকে চড়া মূল্যে দ্রব্য সামগ্রী কিনতে হয়। আমাদের ধর্মীয় কোনো স্বাধীনতা নাই, সামাজিক কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো সংস্কৃতি নাই, আমাদের ধার করা ভারতীয় সংস্কৃতির উপরে চলতে হয়। আমাদের ভারতীয় সংস্কৃতি আখড়া অপসংস্কৃতি পুরা আমাদেরকে ক্যাপটিভেট করে রেখেছে। আমাদের এই কাজগুলো আমাদেরকে দূর করতে হবে। এটার জন্য একটা সুন্দর রাষ্ট্র কাঠামো হলে আলহামদুলিল্লাহ আগামী 5 বছরের মধ্যে যদি আমরা এটা কায়েম করতে পারি এবং এটা যদি 5 বছরের জন্য হয়, আশা করি ফ্যাসিজম এসব অপসংস্কৃতি আমরা দূর করতে পারবো। যদি আমরা যেই প্র্যাকটিসগুলা আমাদের উপরে হয়েছে, যে রাষ্ট্র ক্ষমতাগুলা রাজনৈতিক দলগুলা বিগত সনগুলাতে আমাদেরকে কি শাসন শোষণ করেছে, তারা যদি আবার পুনর্বাসিত আবার যদি সরকারে না আসে, যে নতুন কোনো আমরা সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই চিরতরে আমরা ফ্যাসিজম বন্ধ করব, চিরতরে আমরা ফ্যাসিজম দোসরদের এখান থেকে উৎখাত করব, দুর্নীতি উৎখাত করব। এছাড়া আদারওয়াইজ কোনো সুযোগ নাই। আগে আমাদের একটা সুনিশ্চিত করতে হবে কারা আমাদের পরবর্তী বাংলাদেশের জন্য শাসন ব্যবস্থায় আসতেছে। আমি মনে করি তাদেরই আসা উচিত যারা আমাদের প্রতিনিধিত্ব করবে, যারা আমাদের মতো আমাদের জনগণের জন্য পলিটিক্স করে, বাংলাদেশের জন্য পলিটিক্স করে, তাদেরই আসা উচিত। আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই ইনশাল্লাহ, এবং তাদেরকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ স্বাধীনতা করেছে, বাংলাদেশ স্বাধীনতার বীজ বুনেছে, বাংলাদেশ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করেছে। বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে যে দুটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বা সৃষ্টি হয়েছে,
প্রতিটা ক্ষেত্রে বলেন, বিপ্লব বলেন, আপনার যুদ্ধ বলেন, আপনার স্বাধীনতা বলেন, আন্দোলন বলেন, আপনি দেখেন এলিট শ্রেণীর কেউ করে না, সাধারণ জনগণ করে, সাধারণ দেশপ্রেমিক জনগণ করে। কিন্তু শাসন ব্যবস্থায় সাধারণ জনগণ যেতে পারে না, দেশপ্রেমিকরা থাকতে পারে না। তখন তারা কি ব্যবহারের শিকার হয়, ত্রিশূল হয়, তাওয়াল হয় গা মোছার জন্য। তো এরকম আর করার কোনো সুযোগ নেই। আমরা যারা দেশপ্রেমিক তারাই এই দেশের ভার নেবে, এবং ছাত্ররা, জনতারা, আলেমরা, ইসলামিক দলগুলাই তারাই আগামী বাংলাদেশ ভবিষ্যৎ ইনশাল্লাহ করবে। এই প্রত্যয়, এই আশা ব্যক্ত করি, আমি ব্যক্ত করে সবার ভালো কামনা করে আগামী কয়টা দিন আছে রমজানে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর ঈদ উদযাপন করুন এবং শপিং করুন, এবং আপনার বন্ধুদের, আত্মীয় স্বজন যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কিছু শপিং করুন। আপনি যদি 5,000 টাকার শপিং করুন, ওখান থেকে তাদের জন্য 500 টাকা বরাদ্দ রাখুন। আলহামদুলিল্লাহ, আপনার 4,500 টাকা দামি মনে করি সুন্দর শপিং হয়ে যাবে। এবং আপনি যদি 2 কেজি মাংস কিনেন, আরেকজনকে আধা কেজি দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ এতে আপনার কোনো সমস্যা হবে না। এতে আপনার 2 টুকরা মাংস মনেই করবেন না যে আপনি কম খেয়েছেন, বা 2টা ড্রেস আপনি কম পড়েছেন। আসুন, আমাদের বাজেট থেকে, আমাদের স্বপ্ন থেকে, আমাদের ইচ্ছা আমরা ভাগাভাগি করে নিই, সবাই একসাথে ভাগাভাগি করে নিই। হয়তো বা পুরোটা দিতে পারবো না, হয়তো বা অর্ধেকও দিতে পারবো না। আমরা তো একটা এমন কালচারে চলে আসছি, এমন কালচার আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে বিগত বছরগুলোতে। হ্যাঁ, এমন সামাজিকভাবে আমরা বড় হয়েছি, দেখতে দেখতে শিখেছি। আমরা আসলে আমাদের নৈতিকতা হারিয়েছি, আমাদের ইনসাফ হারিয়েছি, আমাদের মানবতা হারিয়েছি, আমাদের সহযোগিতা হারিয়েছি, আমাদের যে ভালোবাসা হারিয়েছি। আমাদের মাঝে শুধু আছে একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে আমরা আহ, আহ, মানে অন্যায়ের সাথে জড়িত, আমরা অনিয়মের সাথে জড়িত। আসলে একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য কালচার তুমুদ্দিন, হ্যাঁ, এই জিনিসগুলা, যে কালচার, সংস্কৃতি, এটা আসলে একটা জাতির জন্য অতপ্রতভাবে, একটা মানুষের জন্য অতপ্রতভাবে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা আমাদের কালচার থেকে বেরিয়ে নতুন একটা সুন্দর সুন্দর একটা কালচার প্রতিষ্ঠা করব, যে কালচার আসলে আমাদের মানবতা কালচার প্র্যাকটিস করাবে, যে কালচার আমাদেরকে মানুষের খোঁজে বের হবে, মানুষের অভাবগ্রস্ততা দূর করার জন্য সে চুষে বেড়াবে, কাছে যাবে। মানুষ, আমি 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 গরিব, আমি হাত পাতবো, আমার কাছে কেউ হাত পাতুক, আমার এটা ক্যাডিট, আমি তাকে কিছু টাকা দিব, এটা আসলে কোনো ক্যাডিট নাই। যারা গরিব আমরা দেখি, কে চাইতে পারে না, তার কাছে খুঁজে খুঁজে বের করি, আমরা দেই। 10 টাকা থেকে আমরা 1টা টাকা দিই, কিংবা 2,000 টাকা থেকে আপনি বাজেট করছেন 2 টাকা দেন। এরকমভাবে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়াই সবার প্রতি। আশা করি এতে আমাদের সমাজে অনেক পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন, এটা ছাড়া আমাদের কোনো ভালো কিছু হবে না। আমাদেরই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমাদের মানুষ যত কর্মফলেই হচ্ছে কিয়ামত। তো আমাদের কর্মফল যত খারাপ হবে, কিয়ামত তত সন্নিকটে আসবে। আসুন, আমাদের কর্মফল আমরা সুন্দর করি, আমরা ভালো কাজ করি, যে কাজটা ইহজীবন, পারলৌকিক জীবন দুখানেই আমাদের জন্য অনেক বেশি পজিটিভ হবে, অনেক বেশি পুরস্কৃত হবে। আল্লাহ এমনই ওয়াদা করেছেন, আমরা এভাবেই কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা হয়তো ব্যর্থ হব, শয়তান দ্বারা প্ররোচিত হব, শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দিবে না। শয়তান তো আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করেই আসছে, আমি মানুষকে প্রতারিত করব, আমি মানুষকে কি ভুল পথে নিয়ে যাব। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর কাছে যদি আমরা একবার খাস দিলে তওবা করি, আল্লাহ পিছনে আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। তো আমরা আসলে আসুন, শুনুন, সবাই ভালো কাজ করি, ভালো কাজ প্রেজেন্ট করি, সবাইকে উদ্বুদ্ধ করি, সুন্দর সুন্দর একটা রাষ্ট্র, সমাজ, পরিবার গড়ে উঠি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।